আপনি যেটা বললেন সেটা হচ্ছে রিসেট আর নর্মালাইজ। আসলে দুটোর কাজ বা দুটো মানে কে কি কাজ করে কেউ জানেন? রিসেটের কাজ কি আর নর্মালাইজের কাজ কি? মানে ডিফল্টভাবে যেগুলা থাকে মানে ধরে নেয় ব্রাউজার ওগুলাকে রিসেট তো দূর করে দেয়। আচ্ছা, তারপর নর্মালাইজ? আমি যেটা জানি রিসেটের অপোজিটটাই বলা যায় যে আমার আগে যেটা আমার পড়া আছে ওটাই থাকবে। তো দুটো ইউজ করে কী লাভ হইল? প্লাস মাইনাস জিরো। তো রিসেট করলাম, রিসেট হলো, নর্মালাইজ করলাম, নর্মাল হলো, তাহলে লাভ কী হলো? এখানে ঝামেলা আছে, এখানে আমি বলি। তো রিসেট হচ্ছে যে আপনার বাই ডিফল্ট সকল ডিজাইনগুলো রিমুভ করে দেওয়া, ঠিক আছে? আর নর্মালাইজের ব্যাপারটা কি, যে ও আবার নর্মাল করে নিবে ইভেন্টগুলোকে, কিন্তু একটা মেজর পার্থক্য হচ্ছে যে নর্মালাইজ ক্রস ব্রাউজার সাপোর্ট দেয়। ক্রস ব্রাউজার ব্যাপারটা বুঝেন? আপনাদের টপিকে ছিল আজকের আলোচনা। ক্রস ব্রাউজার বুঝেন তো? সবাই বুঝেন না। ব্রাউজার আছে যেগুলোর মধ্যে কিছু কিছু জিনিস সাপোর্ট করে না। যেমন এক একটা ব্রাউজার তো এক এক রকম কোম্পানি তৈরি করছে, তাই না? ওদের রুলস আলাদা আলাদা। যেমন মনে করেন যে ক্রোম যদি H2 বাই ডিফল্ট মার্জিন বটম 10 পিক্সেল রাখে, তাহলে হয়তো বা ফায়ারফক্স রাখে 15 পিক্সেল, আবার অন্য ব্রাউজার হয়তো বা রাখবে 5 পিক্সেল, এমনটা হতে পারে। তো যেন সব ব্রাউজার সেম সেম ইফেক্ট দেয়, ওই জন্য নর্মালাইজের সিস্টেমটা হচ্ছে যে ওরা প্রতিটারই যে এলিমেন্ট সিলেক্টরগুলো আছে ম্যাক্সিমাম সময় দিয়ে দেখবেন ওখানে স্পেশাল কোনো ক্লাস নাই, সব এলিমেন্ট যেগুলো ট্যাগ সিলেক্টর যেগুলো, ওগুলো দিয়ে কিন্তু ওরা নর্মাল করে, যাতে করে প্রতিটা ব্রাউজার সেমভাবে রেন্ডার করতে পারে ডকুমেন্টগুলো, ঠিক আছে? নর্মালাইজের কাজটা এরকম আসলে। আর বাই ডিফল্ট স্টাইলগুলো রিসেট দিয়ে রিমুভ করে দিলেন, আবার নর্মালাইজে নিয়ে আসলেন, তাহলে মানে কাজ কি, রিসেটের কাজ কি হইলো? যদি নর্মালাইজ ইউজ করেন তাহলে রিসেট দেওয়ার দরকার নেই, শুধু নর্মালাইজই করেন। নরমালাইজ করলেই হবে। হ্যাঁ, কিন্তু আপনারা যদি মনে করেন যে না রিসেটটা রাখবো, রাখতে পারেন, রাখা দোষের কিছু না। তবে রিসেট রাখার পর যদি আপনারা নর্মালাইজ করেন, তাহলে সেখানে কি হবে যে আগে একবার রিসেট হলো, তারপর নর্মালাইজের উপর ডিপেন্ড করে ও স্টাইলগুলো দেখাবে। নর্মালাইজ যেমন করে স্টাইল দিয়ে রাখছে সেইভাবে করে স্টাইল দেখাবে, এমনটা হতে পারে। দুটোর ইফেক্টই থাকবে। মানে যদি আপনারা রিসেট নর্মালাইজ কোনোটা ইউজ না করেন, তাহলে ব্রাউজার ডিফল্ট থাকতেছে। এখন কথা হচ্ছে রিসেট করলেন, ব্রাউজার ডিফল্ট চলে গেল, আর নর্মালাইজ করলেন, দ্যাট মিনস নর্মালাইজ এখন যা ইফেক্ট দিচ্ছে ও কিন্তু দেখাচ্ছে, তার মানে সব ব্রাউজারে কিন্তু এখন নর্মাল সেম নর্মালাইজ থাকতেছে। এটাই ভালো মন্দ তো আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কেমন করে চান, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু যখন নর্মালাইজ করবেন তখন দেখা যাবে যে হেডিংয়ের স্টাইল হেডিংয়ের মতো হবে, তারপরে অ্যাঙ্কর লিঙ্কের স্টাইল অ্যাঙ্কর লিঙ্কের মতো হবে, লিস্টের স্টাইল লিস্টের মতো হবে, তারপরে নিজেদের ইচ্ছা মতো সেগুলোকে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। আসলে রিসেট যে ইউজ করতেই হবে এমনটা না, নর্মালাইজ ইউজ করলেই হয়ে গেল, বুঝেননি এমনটা। তাহলে ক্রস ব্রাউজারের ব্যাপারটা তো বুঝছেন। এছাড়াও আসলে ক্রস ব্রাউজার কম্পিটেবিলিটির জন্য আসলে অনেকগুলো টুলস আছে, মডার্নাইজার আছে, যেমন মডার্ন ব্রাউজারগুলো সাপোর্ট করে না, অনেক টুলস আছে, মানে অনেক কোড আছে দেখবেন সাপোর্ট করবে না। ইন্টারনেট এক্সপ্লোরার ব্যাটারির ভার্সনে যান, দেখেন ভালো সাইড চেহারা পাল্টাই গেছে, তো ওটা কী করে মডার্নাইজ করে। যেমন ইন্টারনেট এক্সপ্লোরারের ভাষা আছে, আলাদা ভাষা আছে। আমরা যেমন মনে করেন যে RGB কালার লিখি না, বা অপাসিটি লিখি না, যেমন শুধু অপাসিটি লিখি, কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারে গেলে অপাসিটিটা লিখতে জন্য অনেক বড় লাইন লিখতে হয়, বুঝাই দিতে হয়। আগে নর্মাল লিখতে হয়, তারপর ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট করে যে ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজে লিখে দিতে হয়। মানে এটা একটা পেইন, অনেক বড় একটা পেইন এটা। ওই জন্য এখন আপডেট যে ইন্টারনেট এক্সপ্লোরারগুলো, এগুলোতে আসলে অবশ্য অত প্রবলেম নাই। মানে আগের যে প্রবলেমগুলো হতো, যেমন মনে করেন যে i6, 7, 8 পর্যন্ত প্রবলেম ছিল, 9-এর পর থেকে এত মেজর প্রবলেম আর হয় না, দেখা যায় যে মোটামুটি স্মুথ দেখায়। তবে ওই CSS3 এখনও প্রবলেম আছে ইন্টারনেট এক্সপ্লোরারে, আপডেট ভার্সনগুলোতে এখনও প্রবলেম আছে। আপনাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে প্রথমত যে ক্রস ব্রাউজার সাপোর্ট কি না সাইটটা। যদি সাপোর্ট না হয় তাহলে কিন্তু মানে ক্লায়েন্টের মানে ঝামেলায় পড়বেন। সো এই জন্য আপনারা মডার্নাইজার ইউজ করতে পারেন। মডার্নাইজার কিন্তু টোটাল ডিফারেন্ট ব্যাপার। মডার্নাইজার কিন্তু না, CSS না, JS, খেয়াল করে দেখবেন। ওটার CSS ফাইল আছে কি না আমি কোনো জানি না, বা আমি রিসার্চ করে দেখিনি, তবে ওটা JS ফাইল, ঠিক আছে? ওটা কী করে, JS এর মাধ্যমে ওরা HTML এলিমেন্টগুলোকে করে ব্রাউজারের সঙ্গে কম্পিটেবল করে, বুঝছেন? আমরা যখন কোড লিখছিলাম তখন দেখবেন যে এই যে এখানে একটা ফাইল ছিল, আচ্ছা নর্মালাইজ না, এখানে একটা ফাইল থাকার কথা ছিল,
আচ্ছা HTML5 এর সাপোর্টের জন্য আমরা এখানে একটা লাইন লিখছিলাম হয়তো, আমরা এখানে দেখতেছি না এখানে। যাই হোক আমরা দেখবো এগুলো ইনশাল্লাহ, আমরা আস্তে আস্তে এগুলো দেখবো। মানে আসলে তো এখনই ক্লাস শেষ হচ্ছে না, আরও সময় আছে, এগুলো আমরা টুকটাক করে অনেক টপিক নিয়ে আলোচনা করব। যেটা বলতেছিলাম আমি সেটা ভালো করে মাথায় রাখেন যে ক্রস ব্রাউজার সাপোর্টের জন্য আপনারা নর্মালাইজ ইউজ করতে পারেন এবং মডার্নাইজার ইউজ করতে পারেন, ঠিক আছে? এইগুলো আপনারা ইউজ করবেন, আমি ইউজ করাগুলো দেখাই দিব। এইগুলো ইউজ করা আহামরি কোনো কঠিন কিছু না, ডাউনলোড করে ফাইল লিঙ্ক করে দিবেন, হয়ে গেল। যেমন নর্মালাইজ মানে দেখাইছিলাম একটা ক্লাসে, ওই অতটুকুই, জাস্ট ডাউনলোড করে ফাইলের লিঙ্কটা বসাই দিচ্ছেন। এই যেমন আমরা এখানে বসাইছি, এটাকে যদি তুলে দেন, মনে করেন এটাকে তুলে দিলেন, এটাকে তুলে দিলেন, তাহলে কিন্তু এখন নর্মালাইজ, ঠিক আছে? এখন নর্মালাইজ সাপোর্ট আছে। এখন যদি আপনি এই ফাইলটাকে ব্রাউজ করেন, যেমন এটা হোম পেজ, দেখেন চেঞ্জ আছে, কোনো চেঞ্জ কি আছে? নাই। ঠিক এই ফাইলটাকেই যদি আপনি মনে করেন, আমরা এই ফাইলটাকে অথবা ইন্ডেক্স ফাইলটাকে আমরা যদি আই দিয়ে ওপেন করি, আমার এখানে আই ভার্সন অনেক ব্যাকডেটেড, দেখেন তারপরেও কিন্তু অনেকটাই ভালো দেখাচ্ছে। এখন দেখি যে আমরা যদি এই নর্মালাইজকে আবার যদি নর্মাল একদম এই অবস্থায় নিয়ে যাই, অনেক সময় চেঞ্জগুলো বোঝা যায় না, কারণ এটা CSS। আচ্ছা এই ফাইলটা খুব ভালো কিন্তু দেখাচ্ছে, কারণ আমরা অলরেডি আগে রিসেট করছি। আচ্ছা এটা ভার্সন কত আমরা দেখে এসে আগে, ও 8 ভার্সন, 8 ভার্সন এই জন্যই ভালো দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এত ভালো দেখার কথা ছিল না, সরি আমি ভুল বলছি। তখন 8 থেকে প্রবলেম না, আমার 7 পর্যন্ত প্রবলেম ছিল, মানে 5, 6, 7 মানে সাইটের চেহারাই উল্টা দিত। দেখতেছেন এখন লেআউট সুন্দর দিতেছেন না, ওখানে সুন্দর লেআউট ছিল না, একদম যাচ্ছে তাই অবস্থা, একটার ওপর আরেকটা, টেক্সট কোথায়, ইমেজ কোথায়, কোনো ঠিক ছিল না। তো 8 ভার্সন থেকে মোটামুটি একটা স্টেবল অবস্থায় আসছে। তবে এই উইন্ডোজ 7-এর সঙ্গে কিন্তু 8 আসছে, i8 আসছে, কিন্তু কিছুদিন হলো আপডেট হয়েছে 8 ভার্সন থেকে আবার 9-এ, ঠিক আছে? নতুনগুলো প্রবলেম করবে না, কিন্তু পুরাতনে প্রবলেম করবে। অনেক সময় দেখবেন যে অনেক অফিসে এখনও উইন্ডোজ XP চলে, তো ওরা তো আর ইন্টারনেট এক্সপ্লোরার 8 পায়নি, 7ও পায়নি, ওদের কাছে এমন দেখাবে, বুঝছেন? তো এই জিনিসগুলো প্রবলেম হবে আপনাদের। এই জন্য আপনারা অলওয়েজ চেষ্টা করবেন যেন নর্মালাইজ থাকে, তারপরে আপনাদের মডার্নাইজার থাকে। আচ্ছা আমি এটা আপনাদেরকে ব্যাপারগুলো দেখাই দিই। এটা টপিক ছিল আজকে আলোচনা, যে কয়েকটা নর্মালাইজ সেকশন আছে, যেমন আপনারা এখান থেকে নর্মালাইজ লিখে সার্চ করলে এখানে পাবেন। আমরা ব্রাউজারে আসি, জাস্ট লিখলেই হবে নর্মালাইজ CSS। এই দেখছেন, এই যে এইটাই নর্মালাইজ CSS। আপনারা ডিরেক্টলি ডেভেলপারের সাইট থেকেও নিতে পারেন, ডেভেলপারের সাইট এটা, অথবা এটা ডেভেলপারের, হ্যাঁ এটা দুটোই GitHub রিপোজিটরি এখানে আছে। যাই হোক, এই যে ডেভেলপারের সাইট থেকেও নিতে পারেন এখান থেকে, অথবা নিতে পারেন যে GitHub যে আপনাদের ভার্সন কন্ট্রোল সিস্টেম আছে, এটা আপনারা এখনও হয়তো অনেকে জানেন না, তো সেখান থেকে জাস্ট ওই ফাইলে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিলে আপনি কোথায় নেবেন, এই যে ডাউনলোড, আপনি কোথায় নিতে চান সেইখানে এই যে CSS ফাইল, জাস্ট রাইট ক্লিক করে সেভ অ্যাজ। এখন সেভ অ্যাজ কোথায় নেবেন, মনে করেন আমাদের আজকের ক্লাস এই যে স্টাইল আছে এখানে, ঠিক আছে? এখানে মনে করেন যে নর্মাল, এই যে অলরেডি CSS নামে সেভ আছে, তো আপনারা জাস্ট সেভ দিলেন, সেভ হয়ে গেল। এখন আমরা যদি ডিরেক্টরিতে যাই, এই যে নর্মালাইজ নামে কিন্তু আমরা একটা ফাইল অলরেডি পেয়ে গেছি এখানে। তো আপনারা চাইলে এটাকে এক্সেল শিটের সঙ্গেই রাখতে পারেন, অথবা জাস্ট এখানে একটা CSS ডিরেক্টরি নিতে পারেন। নিলেন, নিয়ে এটাকে এখানে অ্যাড করে দিলেন, এবং এখানে এসে আপনারা এখানে জাস্ট CSS/normalize দিলেন। এখন যদি আপনি আবার এই পেজগুলোকে ব্রাউজ করেন, তাহলে কেমন, কোনো চেঞ্জ পান কিনা দেখেন, কোনো কিন্তু চেঞ্জ নাই। কারণ কি, আমরা তো অলরেডি এই এলিমেন্টগুলোকে ডিজাইন করছি, তাই না? আর নর্মালাইজ তো এমন কোনো স্টাইল শিট না যে আমাদের ডিজাইনকে চেঞ্জ করবে, ও জাস্ট ক্রস ব্রাউজার সাপোর্ট দিবে,
আচ্ছা, এখন যদি আমরা এই index.php-টাকেই আর HTML-টাকেই আমরা যদি অপেরা ব্রাউজার দিয়ে ওপেন করি তাহলে কি দেখায়? এগুলো যেহেতু মডার্ন ব্রাউজার খুব বেশি চেঞ্জ পাবেন না, কিন্তু এই ব্রাউজারগুলোরই আবার যদি ওল্ড ভার্সনে যান তাহলে কিন্তু প্রবলেম পাবেন। কারণ ব্রাউজারের নাম দেখে শুধুমাত্র ব্রাউজার আপডেট হয় না, ব্রাউজারের ভার্সন দেখে কিন্তু আপডেট হয়। যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, ডেভেলপাররা ওটাকে সহ্যই করতে পারে না, কারণ অনেক ফিক্সিং করতে হয়, ঠিক আছে? কিন্তু যখন আপডেট ভার্সন আসছে তখন কিন্তু অনেক ফ্লেক্সিবল। দেখেন আমাদের যেমন দেখছি আমরা ওখানে, কিন্তু এই দেখেন এইখানে কিন্তু সাপোর্ট পাইনি আবার, ঠিক আছে? এটা কিন্তু এই অপেরার জন্য ঝামেলা, যেখানে যেমন সাপোর্টটা পাইনি, এই কি সাপোর্ট পাইনি বলেন তো? হ্যাঁ, ওয়েবকিট দিয়েছিলাম আমরা, এখানে পাইনি। হ্যাঁ, ভেন্ডর টুলসে আলোচনা আছে, আমি দেখাচ্ছি। তো এইখানে কিন্তু আমাদের এটা এই জিনিস, এই দেখেন এখানেও কিন্তু ইয়েগুলো পাইনি, অ্যানিমেশন পাইনি, ঠিক আছে? দেখেন অ্যানিমেশনটা কিন্তু যাচ্ছে আর পড়ে যাচ্ছে। সো এই বিষয়গুলোকে আমাদেরকে ফিক্স করতে হবে, ব্রাউজার টু ব্রাউজার চেক করে করে ফিক্স করতে হবে, তখনই না একটা সাইট পারফেক্ট হবে, ঠিক আছে? সো আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে নর্মালাইজ। তো নর্মালাইজ তো আমরা পেয়ে গেছি অলরেডি। এটার ইফেক্ট আপনারা খুব বেশি সময় চেঞ্জ বুঝতে পারবেন না, কারণ এটা অনলি সিএসএসগুলোকে নর্মাল করে, সব ব্রাউজারের জন্য কম্পিটেবল করে রাখে। এটা গেল। আরেকটা আছে কি, ধরেন মডার্নাইজার। মডার্নাইজার, এই যে মডার্নাইজার চলে আসছে, দেখছেন? দ্য ফিচার ডিরেকশন লাইব্রেরি বাই HTML5 অ্যান্ড CSS3। যাই, জাস্ট ফাইলগুলোকে ডাউনলোড করতে হবে। খেয়াল রাখেন এগুলো টুলস কিন্তু আপনাদেরকে আলোচনা করা হয়নি আগের ক্লাসে, আগের ক্লাসে কিন্তু বলা হয়নি। সো ওয়েব ডেভেলপমেন্টের জন্য কিন্তু এগুলো একটি ইম্পর্টেন্ট টুলস, তো মাথায় ভালো করে রাখেন এগুলো। আচ্ছা, এখানে দেখেন দুটো ভার্সন আছে, একটা ডেভেলপমেন্ট ভার্সন আর একটা হচ্ছে প্রোডাকশন ভার্সন। দুটোর সাইজ কত দেখেন তো? একটা হচ্ছে 42 KB আর একটা হচ্ছে এখানে বলছে যে কনফিগার ইউর বিল্ড। দ্যাট মিনস হচ্ছে যে আপনি কী কী কম্পোনেন্ট নিতে চান। এই যে এখানে বলছে যে প্রথমটা বলছে যে ইউজ দ্য কমেন্টেড আনকম্প্রেসড ডেভেলপমেন্ট ভার্সন টু ডেভেলপ উইথ অ্যান্ড লার্ন ফ্রম। এখানে বলছে যে এই ডেভেলপমেন্ট ভার্সনে যতগুলো আছে কম্পোনেন্ট আছে সবগুলো মানে মিনিফাইড করা নাই, মানে এগুলো আনকম্প্রেসড অবস্থা আছে। আমরা কম্প্রেস করে কী করি, ছোটো করি না সাইজ, আর আনকম্প্রেস মানে কি নর্মাল সাইজ। সো এখানে আনকম্প্রেস আছে, দ্যাট মিনস যে আমরা যেমন সিএসএস ফাইল লিখি, যেমন একটার ভার্টিক্যালি সবগুলো সিএসএস লিখছি আমরা, তাই না? ভার্টিক্যালি লিখছি। সো আমরা যখন মিনিফাইড করবো ওগুলো কিন্তু ভার্টিক্যালি থাকবে না, হোয়াইট স্পেস থাকবে না, সবগুলো একখানে একদম মিক্সিং হয়ে যাবে। আপনারা যদি কেউ বুটস্ট্র্যাপ ডাউনলোড করে থাকেন, দেখবেন bootstrap.min.css নামে একটা ফাইল আছে, মিন ফাইলটা ওপেন করে দেখবেন একটার সাথে আরেকটা লাগালাগি। হ্যাঁ, এটা হচ্ছে মিনিফাইড ভার্সন। কেন করা হয়? হোয়াইট স্পেস কিন্তু একটা এক্সট্রা স্পেস তৈরি করে, সাইজ তৈরি করে। যখন অনেক হোয়াইট স্পেস হয়ে যাবে তখন কিন্তু সাইজটা বাড়ে, বুঝছেন? তো মিনিফাইড ভার্সন সাইট লোডিং স্পিড কমায় দেয়। হ্যাঁ, তো এটা হচ্ছে কি যে ডেভেলপমেন্ট ভার্সন আমাদের দরকার নাই, আমরা অলওয়েজ নেব প্রোডাকশন ভার্সন অর কি মিনিফাইড ভার্সন। এখানে পরে বলছে কি যে দেন ডাইভ ইনটু দ্য প্রোডাকশন বিল্ড টুল অ্যান্ড পিক জাস্ট দ্য টেস্ট ইউনিট। এখানে বলছে যে আপনার যা যা দরকার সেগুলো সিলেক্ট করে তারপর ডাউনলোড করেন, এটা নিলে সব ফাইল ডাউনলোড হবে। আর এখানে যদি আমরা যাই যে প্রোডাকশন, দেখেন কি কি আছে এখানে, যা দরকার আপনি নিতে পারেন, যা দরকার নাই নিবেন না, না নিতে চাইলে জাস্ট লিভ আনকমেন্ট। এখানে সব কিছুই আছে, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু আরও ইভেন্ট আছে, এক্সটেন্সিবিলিটি, তারপরে আছে যে নন কোড ডিটেক্টস, মানে এখন পর্যন্ত যত কম্পোনেন্ট আছে HTML5 CSS এর সবগুলো এখানে ইনক্লুড করা। সো এগুলো যদি আপনারা নিতে চান তাহলে এখান থেকে আপনারা এগুলোকে নিতে পারেন। এখন আপনারা যদি নিতে চান তাহলে নিবেন সবগুলো। যদি এইটা যদি সব নিয়েই নেন তাহলে তো আমাদেরকে ওখান থেকেই দরকার ছিল, ওখান থেকে নিতে পারি আমরা। কিন্তু এখানে একটু পার্থক্য আমি বলি আপনাদেরকে, যে এখান থেকে যদি আপনারা নেন, মনে করেন সব সিলেক্ট করার ওই কোথায়, আচ্ছা সিলেক্ট অল তো দেখতেছি না,
এগুলো কিন্তু মূলত HTML5 এবং CSS3 কে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এগুলো তৈরি, ঠিক আছে? মাথায় রাখেন HTML5 এবং CSS3 কে সাপোর্ট দেওয়ার জন্য এগুলো তৈরি। আপনারা কি দেখে বুঝতে পারতেছেন যে শুধুমাত্র HTML5 আর CSS3 মানে এলিমেন্টগুলো এখানে, অন্য কোনো কিন্তু নাই। কিন্তু যখন এইভাবে করে নেবেন ফাইলের সাইজ কিন্তু অনেক বেড়ে যাবে, এই জন্যই আপনাদেরকে মিনিফাইড করতে হবে। তো নন কোন ডিটেক্স আমরা এগুলো না নেই, এগুলো বাদ, এগুলো আপাতত আমার দরকার নেই, এক্সটেন্সিবিলিটিও দরকার নেই। আমরা যা নেবো সেটা হচ্ছে শুধুমাত্র এইগুলো, তাই না? তো এগুলো আমরা নিলাম, নেওয়ার পর কী করবো, আমরা যদি জেনারেট ক্লিক করি তাহলে জেনারেট হয়ে যাবে এখানে। এখানে একটা ব্যাপার আছে দেখেন, ডোন্ট মিনিফাই সোর্স। তার মানে কি এর বলতে যদি আমরা যদি চাই যে আমাদের সোর্সগুলো মিনিফাইড হবে না, তাহলে এখানে চেক করতে হবে। মিনিফাই মানে কি, হোয়াইট স্পেস থাকবে না, একসঙ্গে থাকবে সবগুলা। তাহলে আমরা চাচ্ছি যে মিনিফাইড হোক, তাই না? জেনারেট করলাম, এখন মিনিফাইড হচ্ছে, হয়েছে? এখন এটাকে ডাউনলোড দিই। দেখেন জেএস স্ক্রিপ্ট, আমি তো বলছিলাম আপনাদেরকে এটা জাভা স্ক্রিপ্ট ফাইল। সো আমাদেরকে এখানে একটা জেএস ফাইল ক্রিয়েট করতে হবে, করলাম। এখানে আমরা জাস্ট নাম দিলাম, কাস্টম দরকার নেই, আমরা দিলাম যে min.js। জেএস না লিখলেও চলবে, কারণ তো অলরেডি, হ্যাঁ ডট না মিন দিলাম, কারণ কি যেন বুঝতে পারি যেটা মিনিফাইড ভার্সন, এই জন্য ওটা দিতে হবে, আমার বাধ্যবাধকতামূলক না। আচ্ছা, এটা তো আপনারা দিলেন, তাহলে আমাদের এখানে জেএস পাইলাম আমরা, মডার্নাইজার এখানে আসলো। আচ্ছা, এখানে তাহলে আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, যখন আপনারা কোনো সাইটে কাজ করবেন জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো কখনোই হেডে কল করবেন না, অলওয়েজ বডিতে, বাট একদম ফুটারের ইমিডিয়েট উপরে, মানে ক্লোজিং বডির উপরে, ঠিক আছে? এখানে আমরা দেখেন এই যে ক্লোজিং বডি এর এই ঠিক উপরে, মানে এইখানে একটা স্পেস দিয়ে এইখান থেকে লিখে শুরু করবেন। কেন বলেন তো? ব্রাউজার উপর থেকে পড়া শুরু করে। সো যখন ও জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে পাবে, যেমন আপনি যদি স্লাইডার অ্যাড করে রাখেন, তো স্লাইডারে জাভাস্ক্রিপ্টে পড়বে, মানে জাভাস্ক্রিপ্ট অনেক কোডের সমন্বয়ে তৈরি। সো ওইগুলোকে লোড করতে করতে দেখা যাবে যে সাইট লোড হতে 5 মিনিট লেগে গেছে। তো আপনারা আগে যেটা করবেন সেটা হচ্ছে আগে সাইটকে রান করাবেন, দেন স্ক্রিপ্টকে লোড করাবেন। এই জন্যই সবার লাস্টে ইউজ করা হয় এগুলো, ঠিক আছে? 1 নম্বর অপটিমাইজেশন হচ্ছে মিনিফাইড করবেন অলওয়েজ। 2 নম্বর অপশন হচ্ছে যে আপনারা কোড জেএস কোডগুলোকে অলওয়েজ ফুটারে রাখবেন, মানে ক্লোজিং বডির ঠিক ইমিডিয়েট উপরে রাখবেন। আবার বডি নিচে রাখেন না কিন্তু, তাহলে কাজ হবে না। বডির নিচে কিন্তু রাখবেন না, তাহলে কাজ হবে না কিন্তু। তা এছাড়াও আপনারা যে সিএসএসটা লিখলেন, নিজেরা যে সিএসএসগুলো লিখছেন, এই সিএসএসগুলো কিন্তু মিনিফাইড করা যায়। মিনিফাইড করার টুল আছে, আপনারা নেটে সার্চ করে দেখিয়েন যে সিএসএস মিনিফাইড টুল, এরকম আপনারা পাবেন, আছে। আচ্ছা, তাহলে মডার্নাইজারের ব্যাপারটা আমরা এখানে শুনলাম। এখন কীভাবে অ্যাড করবেন এটা, জাস্ট সিম্পলি আপনাকে স্ক্রিপ্ট অ্যাড করতে হবে। এখানে দেখেন একটা টাইপ আসছে। সো আমরা যদি HTML ইউজ করতেছি, টাইপ অ্যাট্রিবিউটার আসবে না এখানে। এখানে আসবে কি, সোর্স জেএস স্ল্যাশ কি আছে নাম, মডার্নাইজার ডট জেএস। আচ্ছা, আমাদের এখানে অ্যাড হয়ে গেল। এখানে আমরা জাস্ট নর্মালি একটা কমেন্ট রাখতে পারি, এভাবে রাখতে পারি। এমনটা হতে পারে যে এইগুলোর নর্মাল আউটপুটগুলো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু ব্রাউজার বুঝতে পারে। নর্মাল আউটপুট আপনারা দেখছেন না, আমি যা দিচ্ছি তাই আছে, কিন্তু মনে করেন যে একজন ভিজিটর অন্য ব্রাউজার থেকে ব্রাউজ করলো, তখন যদি আপনার এইভাবে মানে নর্মাল কোড যেগুলো লিখছেন এইগুলো যদি ওর ব্রাউজার সাপোর্ট না করে, তাহলে ওগুলো দেখাবে না। আমরা একটু রিফ্রেশ দিই, দেখি কোনো কিছু চেঞ্জ হইলো কিনা আমাদের। না, কোনো কিছু চেঞ্জ হয়নি। আচ্ছা, তাহলে আমাদের ক্রস ব্রাউজার কম্পিটেবিলিটির কয়েকটা ব্যাপার আমরা এখানে বুঝলাম, তাই না? এখন আরেকটা ব্যাপার আছে, আরও ভেন্ডর মানে ক্রস ব্রাউজারের আরও সিস্টেম আছে, যেমন প্রতিটা যে সিএসএসগুলো সাপোর্ট করে না, আমরা তো সিএসএস সাপোর্টেড, তাই না? কিন্তু এই যে যেমন আমরা গ্রাডিয়েন্ট কালার লিখছি, এখানে গ্রাডিয়েন্ট কালারটা কিন্তু আসে নাই, তাই না? গ্রাডিয়েন্ট কিন্তু আসেনি এখানে। সো গ্রাডিয়েন্টটা সাপোর্ট করার জন্য আমাদেরকে একটু অন্য সিস্টেম অবলম্বন করতে হবে, সেটাকে বলা হচ্ছে ভেন্ডর প্রিফিক্স, যেটা আমি আপনাদেরকে আলোচনা করছিলাম ওই আমরা যখন ওই দিকে ল্যাবে ছিলাম।
ভেন্ডর প্রিফিক্স কি আলোচনা করছিলাম না? আচ্ছা, সেই ভেন্ডর প্রিফিক্স দিলে আশা করি এগুলো চলে আসবে। তবে ভেন্ডর প্রিফিক্স দিলে আমরা নর্মালি যে CSS3 লিখছি যে ওয়েবকিট গ্রেডিয়েন্ট, তখন কিন্তু কাজ করবে না, বুঝছেন? ওয়েবকিট গ্রেডিয়েন্ট অনলি ক্রোম আর সাফারি ব্রাউজারের জন্য। ওটা অপেরার জন্য আপনি তখন কী লিখবেন না, অপেরার জন্য যদি ও লিখাও হয় তারপরেও ওই আমরা যে ওয়েবকিট গ্রেডিয়েন্ট লিখছি তারপর লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখছি, এইভাবে এই ফরম্যাটটা নাও সাপোর্ট করতে পারে অপেরা। অপেরা হয়তো বা গ্রেডিয়েন্টের জন্য অন্য একটা ফরম্যাট আছে, তো সেগুলোকে খুঁজে বের করতে হবে আপনাকে, ঠিক আছে? আর এর জন্য একদম আদর্শ সাইট হচ্ছে আমাদের এই যে W3 স্কুল সাইটটা আছে, এখানে গিয়ে আপনারা সার্চ করবেন। CSS3 আচ্ছা, এই যে অপেরা সাইট আছে, আপনারা চেষ্টা করবেন ব্রাউজার, যেগুলো ব্রাউজার ওদের কিন্তু নিজস্ব একটা ডেভেলপার সাইটে থাকে, কারণ ব্রাউজারগুলো তো অবশ্যই একটা ডেভেলপমেন্ট কোম্পানি, তাই না? ওরা তো ব্রাউজার তৈরি করে, দ্যাট মিনস কি ওরা কোডের স্ট্যান্ডার্ড বজায় রাখে। সো ওদের কিন্তু নিজস্ব একটা ডেভেলপমেন্ট নেটওয়ার্ক আছে। যেমন এই যে এখানে যেমন মজিলার আছে, developer.mozilla.com, mozilla.org এরকম আছে, ঠিক আছে? তারপরে আপনার গুগলের আছে হচ্ছে developer.google.com, এরকম করে আছে। আচ্ছা, আমরা এখানে গেলাম, এখানে দেখেন যে এখানে যে CSS3 লিনিয়ার গ্রেডিয়েন্ট কীভাবে লিখতে হবে আমরা দেখে আসি। আচ্ছা দেখেন, এই যে এখানকার লিখার স্টাইল আবার আলাদা, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট, এরা আবার এমন করে লিখছে। হ্যাঁ, এই যে দেখেন, বুঝছেন? এরা আবার এমন করে লিখছে। সো এদেরকে যখন লিখতে যাবেন তখন আপনাকে আবার এইভাবে করে লিখতে হবে। মানে জিনিসটা একটু কঠিন, টেকনিক্যাল, কঠিন না টেকনিক্যাল, যে ব্রাউজার টু ব্রাউজার এগুলো ভেরি করে। যখন আপনি প্রতিটা ব্রাউজারের জন্য সাপোর্ট দিতে যাবেন তখন কিন্তু এইভাবে করে লিখতে হবে। তো আমরা যদি এটাকে ধরি, কপি করি এবং আমাদের এখানে যে ইয়েটা আছে, সরি, আমরা যদি এখানে আসি, এই এটা কত নম্বর লাইনে আছে আমরা দেখে আসি। না, 270, Ctrl G দিলাম, 270 আমরা এখানে পাইলাম, তাই না? এখানে আছে ব্যাকগ্রাউন্ড ওয়েবকিট লিনিয়ার গ্রেডিয়েন্ট, এইভাবে কিন্তু আছে। তো আমরা যদি জাস্ট এটাকে এইভাবে নিই, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এইভাবে নিলাম, খেয়াল করেন, বুঝি না, হ্যাঁ তারপর দিতে হবে, কিন্তু আমরা দেখি যে আসলে কাজটা করে কি না। যদিও অপেরাতে আমরা আসি, এখন আমরা অপেরাতে আসি, দেখি আগে অপেরা ঠিক মতো কাজ করে কিনা। আচ্ছা, কাজ করেনি, তাহলে আমাদেরকে ফটোশপ ওপেন করতে হবে এখন, কারণ ও তো কালার ধরতে পারেনি, হয়তো বা এই কালারটা আমাদের সাপোর্টেড না, আমাদেরকে এখন ফটোশপ ওপেন করতে হবে। এই জিনিসগুলো কিন্তু রিসার্চের ব্যাপার। এই যে আমি দেখা যায় আমার নিজে ফেলে রাখলেন তা কিন্তু না, এরকম সাপোর্ট দেওয়ার জন্য ভেন্ডর প্রিফিক্স বলেন বা ব্রাউজার কম্প্যাটিবিলিটি বলেন, কোড ভ্যালিডেশন বলেন, এরকম অনেক সার্ভিস আছে। এই সার্ভিসগুলো, ছোটো ছোটো টুলগুলোর সঙ্গে আপনাদেরকে অলওয়েজ পরিচিতি থাকতে হবে। যদি পরিচিতি না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাডভান্স হতে পারবেন না, ঠিক আছে? যেমন আমি আপনাদেরকে একটা ক্লাসে বলছিলাম যে CSS এর ক্লাসগুলো কপি করার জন্য একটা সাইট আছে, জাস্ট আপনার HTML ফাইলকে কপি করে দিবেন ওই সাইটে, আর ক্লিক করবেন, মানে এক্সট্রাক্ট CSS করবে না, এক্সট্রাক্ট CSS ক্লাস নামে সাইটটা। তো ওখানে যে জাস্ট সিম্পলি বলে দিলেন, কাজ করবে, মানে সব ক্লাসগুলো আপনাকে ডিভাইড করে দিবে, বারবার প্রতিটা সেকশনে গিয়ে আপনাকে কপি করতে হবে না। এগুলো দেখাইনি, আপনারা বলেননি, আমি দেখাইনি। 100 দেখেন, 124, 136, 148, বা 12 পর। তাহলে আমাদের এখানে লিখতে হচ্ছে 124, 136 আর হচ্ছে 148। এখানে কিন্তু কালারটা একটু চেঞ্জ আছে, তাহলে আমাদেরকে এটা ধরতে হবে এখন, এইটা। তাহলে থেকে 81, 99, 117।
আচ্ছা আমরা এখানে একটু এসপেড এলিমেন্টে যাই। আসলে সাপোর্ট না করার অনেক কারণ থাকে, আমরা একটু দেখি। হ্যাঁ কোথায়? না না, একটা আরজিবি ব্র্যাকেট আর এটা হচ্ছে আরজিবি ব্র্যাকেট, এটা হচ্ছে এই ব্র্যাকেট শুরু এই ব্র্যাকেট শেষ, আর এটা হচ্ছে এই ব্র্যাকেট শুরু এই ব্র্যাকেট শেষ, ঠিকই তো আছে। হ্যাঁ ডবল কই, একটা দুটা তিনটা, তিনটা ওপেনিং, তা তিনটা ক্লোজ হবে না, একটা দুটা তিনটা, ঠিকই তো আছে। হুম যদি এমনটা হয়, আমরা এখানে এটাকে লিখলাম অথবা শুধুমাত্র এবার এর মধ্যে আসে, মানে ওখানে তখন লিখার একটু ভুল ছিল। হুম না, এখানে কিছু ব্যাপার আছে, আমি বলি যে অলওয়েজ যে আমরা যেটা দেখতেছি সেটাই যে সত্য, সেটাই যে রাইট, এটা কিন্তু সবসময় ভুল। মানে যদি কেউ এটা মিন করে থাকে যে আমি যা দেখতেছি তাই সত্য, তাহলে কিন্তু ভুল। সত্যতা হবে তখন যখন আপনি প্র্যাকটিক্যালি দেখছেন। যেমন আমরা দেখতেছি যে ওখানে দিছে ঠিকভাবে কাজ করতেছে, বাট আমার কোডে কাজ করে না, তাই না? হতে পারে ওরা যে সময় তৈরি করছে বা ওদের টেকনিক্যাল সেন্স যেটা ছিল বা ওরা যেভাবে করে বুঝছে ওইভাবে করে হয়েছে, কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে অলওয়েজ আমি যে চিন্তা করতেছি আমার মতো করে হচ্ছে কিনা, এই জিনিসগুলো একটু নাড়াচাড়া করতে হবে। তাহলে কি আমরা, মানে এটা কিন্তু একটা ক্লোজ ব্রাউজার সাপোর্টের অংশ, তাই না? যে আমাদের দুটো ব্রাউজার এখন সেম দেখাচ্ছে। তা আমরা যদি এইটাকেই মনে করেন, আমরা যদি এই পেজটা, এই ইন্ডেক্সটাকে যদি আমরা ফায়ারফক্সে ওপেন করি তাহলে কি হয়? ফায়ারফক্সে যাই, কারণ আমি বলছি যে সিএসএস কিছু কিছু প্রপার্টির আছে যেগুলো ভ্যালুগুলো সব ব্রাউজারে সেম স্টাইলে লেখা হয় না, বা লিখলেও কাজ করবে না। দেখেন এখানেও নাই, ঠিক আছে? দ্যাট মিনস তাহলে এটাকে লিখতে হবে। তাহলে এখন আমরা কি সমস্যা হলো এটা আবার? দেখি মজ দিয়ে কাজ করে কিনা। হুম হুম কাজ হয়েছে। তার মানে কি, আমাদেরকে এখান থেকে আমরা যে বুঝলাম যে আমাদের সিএসএস যে প্রপার্টিগুলো আছে এগুলোকে যদি সবসময় আমরা মানে ব্রাউজার কম্পিটেবল রাখতে চাই, তাহলে প্রতিটার জন্য আমাদেরকে ভেন্ডর প্রিফিক্স লিখতে হবে। যেটা আমি আপনাদেরকে ভেন্ডর প্রিফিক্স বোঝানোর ক্লাসে বলছিলাম যে যেখানেই সিএসএস 3 দেখবেন ভেন্ডর প্রিফিক্স অবশ্যই ইউজ করবেন সেইখানে। আচ্ছা আমরা যদি আরেকটা ব্যাপার দেখি যে আসলে ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট করে কিনা। আমাদের এটা সাপোর্ট কি করছিল? ওপেন তো করছিলাম, ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট করছিল কি? করছিল? কি বলেন? দেখিনি তো, দেখি। কই সাপোর্ট করছে? দেখিনি না আমরা, আপনাদের দৃষ্টিকোণের সমস্যা আছে। আচ্ছা আমরা দেখি যে শুধুমাত্র এমএস লিখে হয় কিনা। হ্যাঁ কোন বর্ডার? ও হ্যাঁ, ইন্টারনেট এক্সপ্লোরার তো কাজ করেন না, কাজ করেন বুঝবেন তখন। আচ্ছা দেখেন এমএস কিন্তু আসে নাই, ঠিক আছে? ও বর্ডার এরিয়াস বোঝে না,
বর্ডার রেডিয়াস কিন্তু চিনে না। তারপর আমাদের টেক্সট শ্যাডো দিছি, বক্স শ্যাডো দিছি, চিনে না ইন্টারনেট এক্সপ্লোরার। তো আমরা একটু ফিক্স করি, মানে একটা ফিক্সই মুছে দিলে তো বাকিগুলো ফিক্স করতে পারবেন। মেথড তো সেম, জাস্ট হয়তো কন্টেন্টের প্লেসমেন্ট আলাদা। তাহলে আমরা ক্রমে আসি, আমরা বলি যে CSS3 গ্রেডিয়েন্ট ফর আই, এই যে CSS3 গ্রেডিয়েন্ট আই দেখছেন। এইবার দেখেন যদি কোডটা পেয়ে যায় তাহলে কত বড় কোডটা। ওদের কাছ থেকে কোড নিতে হবে আমাদের? না, ওদের কাছ থেকে নিতে হবে না, আপনি যদি জানেন তো হইলো। আমি বলতেছি যে কোডটা কেমন হইতে পারে। ও, এটা দেখতে অনেক সহজ, কোডিং কিছু না, এটা দেখতে অনেক সহজ। হ্যাঁ, এখানে দিছে সবগুলো। I10 এই যেটা। আচ্ছা দেই আমরা, ওই টপ বটম যেটাই বলুক না কেন, মানে ইমেজ দিয়ে ইমেজ দিতে হবে। হ্যাঁ তাই বলুক, আমরা লিখি আগে। এটা না, আচ্ছা যা আছে এটাই থাক, আমরা দেখি আসলে কালার আসে কিনা। ওই কালার তো কোনো কিছুই আসে না। এটা 10 এর জন্য, এটা তো 8। 8, হ্যাঁ বুঝছি, কিন্তু সিমিলার কিছু, যেমন কালারটা এমনটা। আচ্ছা আমরা লিখি হবে যে ফর I8। এই যে ইন্টারনেট এক্সপ্লোরারে ভার্সন প্রবলেম, এটা কিন্তু বিশাল হেডেক। ইন্টারনেট এক্সপ্লোরারে ভার্সন প্রবলেম কিন্তু বিশাল হেডেক, বুঝছেন, যে আপনাদেরকে মানে অনেক সাফার করাবে। যেমন আপনি অপেরা সাপোর্ট দিলেন, মজিলা সাপোর্ট দিলেন, ভার্সন উল্লেখ করা দরকার ছিল, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে। এই যে সেই কোডটা কিন্তু পাইছি আমি, এই যে দেখেন, এই যে সেই লাইন, এই পুরোটা ইউজ করতে হবে। এই 2 লাইন মিলে কিন্তু কোড। এগুলো সব ব্রাউজারের জন্য। এখানে MS লেখা আছে, আবার এখানেও লেখা আছে। আচ্ছা দেখি আমরা এই 2 লাইন দিয়ে কাজ করে কিনা। অনেক মজার ব্যাপার, ভয় পাইয়েন না কেউ। একটা শিখে গেলে বাকিগুলো এমনি পারবেন। তাহলে আইয়ে দেখি, আসছে, কিছু হইলেও আসছে। আচ্ছা আমরা, হ্যাঁ আমরা আরো দেখি, তারপর আমরা MS-টা দেখি, কিছু হইলেও সাকসেস আমরা। আচ্ছা আর তো আসে না কালার। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইমেজ যেহেতু আছে এখানে, আমাদের আমরা তো এগুলো ইউজ করতে পারি, আমরা এগুলো ইউজ করি। এগুলো ট্রান্সপারেন্ট করে দাও, সরি এই জন্য হয়নি। এখান থেকে এটা তুলে দিতে হবে, ট্রান্সপারেন্ট 50% ট্রান্সপারেন্ট। আচ্ছা থাক, তবে RGB ব্যবহার করলে তো ট্রান্সপারেন্ট আর আলাদাভাবে দেওয়া যায়। কিন্তু আমরা তখন 8GB ইউজ করতেছি, এটা তুলে দিই, এটা দরকার নেই। এদিকে আমরা পাচ্ছি হচ্ছে আর এটা হচ্ছে স্টার্ট কালার, এটা হচ্ছে ইন্ড কালার। দেখি কি আপডেট হয়। না আমাদের লেখা চেঞ্জ করতে গিয়ে হয়তো কিছু বলেছে, তো থাক। আচ্ছা আমরা এই অবস্থা রাখলাম, আমরা জাস্ট এইটাকে ধরি, 8GB থাক, এইখানে লিখি এটাতে, তাই না? কিন্তু বেস কালার কি, এইটা কিন্তু বেস কালার,
খেয়াল করেন, এটা হচ্ছে স্টার্ট কালার। মানে আই নিয়ে কাজ করতে হলে আপনাদেরকে একটু ঝাপাঝাপি করতেই হবে, কোনো উপায় নেই, মেজারমেন্ট করতে হবে। যাক, আর একটু চেহারা পাইছে। আচ্ছা, তাহলে এখানে হ্যাঁ আমি দেখছি। এখন কথা হচ্ছে আমাদের টেক্সটের কাছে সাদা, কিন্তু সাদা পাইলো না কেন? দাঁড়ান দেখি কেন পাইলো না, দেখি আসি। আচ্ছা, এইটাকে এই অবস্থায় রাখি দেখি কি হয়। একটু চেঞ্জ পাইলাম। এন্ড কালারটা কি চেঞ্জ করে দিতে হবে? এন্ড কালারটা তো স্টার্ট কালারটা ইয়ে করে দিলাম, এন্ড কালারটা চেঞ্জ করে দিই। এন্ড কালার চেঞ্জ করলাম একটু আগেই, চেঞ্জ করে তো ঝামেলা হয়েছে। চেঞ্জ করলাম করে তো শুধু গ্রাডিয়েন্ট পাইলো, তো টেক্সটের কালারটা হচ্ছে না। আচ্ছা, আমরা আর একটু দেখি যে এখানে ট্রান্সপারেন্ট যে মুডগুলো তুলে দিই কী হয় তাহলে। হ্যাঁ, গ্রাডিয়েন্ট পাইছে। এখন আমাদেরকে দেখতে হবে আসলে গ্রাডিয়েন্টের পর কী করা যায়। আর কালার তো চিনি, এখানে আমরা এইগুলো ব্যবহার করার কারণে একটু ঝামেলা হয়েছে, আর কিছু না। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান, একটু কল করুন প্লিজ। ক্লায়েন্ট যদি বলে আমার ক্লোজ ব্রাউজার কম্পিটেবিলিটি দরকার, না ধরেন ওকে ওর সঙ্গে আগে লিয়াজও করবেন যে তোমাকে আই সাপোর্ট দরকার কি না, বা আই তো ফুল সাপোর্ট করে না, তুমিও ভালো জানো, যদি না জানো তাহলে তোমাকে আমি প্রুফ দেখাতে পারি। সো আইর দিক থেকে তুমি কতটুকু কনসিডার করবা। যদি বলে যে না দরকার নেই আই ফালাও, তাহলে তো আপনি কিছুই করতে হবে না, জাস্ট একটু প্রিফিক্স সেট করে দিলে কাজ হলো। কিন্তু আই নিয়ে কাজ করতে গেলে কিন্তু প্রিফিক্সের বাইরে এসেও কাজ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, ধরেন এটা এই অবস্থায় থাক, এটা নিয়ে আমি মাথা না খামাই, আর এটা আপনারা নিজেরা একটু চর্চা করেন, তাহলে দেখা যাবে যে অনেক দূর আগাতে পারবেন। কিন্তু আমি চাচ্ছি যে আরও টপিক আছে, বলুন আলোচনা করি। মানে অ্যাটলিস্ট তো একটা শেপে নিয়ে আসতে পারছি আমরা, তাই না? যে প্রতিটা ব্রাউজার আমাদেরকে দেখাচ্ছে এখন। যেমন দেখেন বর্ডার নাই, কিন্তু বর্ডারও চলে গেছে। যাই হোক, আমরা প্রিফিক্সার আরও করবো, প্রিফিক্সারের ব্যাপার আছে, আমরা দেখবো একটু পরে। তো এইভাবে আমরা এগুলোকে রাখলাম সবগুলোকে। হ্যাঁ, এটা মনে হয় এমএস লিনিয়ার গ্রেডিয়েন্ট। এই দুটো লাইনের একটা লাইনে কাজ করে না আমাদের এখানে, দুটো লাইন তো সেম, এইটাই দরকার নাই। না, এখানে দেখতে হবে আমাদেরকে যে আসলে এমএস লিনিয়ার গ্রেডিয়েন্ট। হ্যাঁ ঠিক আছে, ও দুটাই তো আছে, লিনিয়ার গ্রেডিয়েন্টও আছে। ও লিনিয়ার গ্রেডিয়েন্টটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফর্ম, ঠিক আছে? লিনিয়ার গ্রেডিয়েন্টটা আসলে আমাদের অফিসিয়াল ফর্ম, যে বাই ডিফল্ট সব ফর্ম থাকবে এখানে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এবার আর এটা কিন্তু নর্মালি আইর জন্য, কারণ এমএস লিখাই তো আছে, তাই না? এটাকে আমরা কাট করি, করে পেস্ট করি নিচে, এবং একটু উপরে যাই। এবার বুঝছেন যে এই দুটো হচ্ছে মাইক্রোসফটের জন্য। আচ্ছা আচ্ছা, এখানে ঝামেলা আছে আরেকটা, এই যে দেখেন আপনারা দেখবেন না আগে, কত সুন্দর। আচ্ছা যাই হোক, হ্যাঁ এখন এটাকে আমরা ফিক্স করতে পারি। যেমন এটা এখানে আছে না, এটাকে আমরা এই কালার দিতে পারি, এই কালার দিলাম, আর এটা হচ্ছে ইন কালার, এটাকে আমরা এটা দেয়াই আছে। হ্যাঁ আমরা রিফ্রেশ করি, বাস। বর্ডার দরকার নেই তোমার, বর্ডার আসবে না সহজে। বর্ডার ও আসছে তো বর্ডার, সরি কেন আসেনি, কারণ কি আমাদের এই যে বর্ডারটা এই এখানে একটা ব্র্যাকেট পড়ে গেছিলো, ওই ব্র্যাকেট পড়াতেই যে ক্লোজ হয়ে গেছে এই জায়গাটা। আমি এই জায়গাটা খেয়াল করতেছিলাম যে কি ব্যাপারটা এমন দেখায় কেন,
কিন্তু ওখানে ব্র্যাকেট পড়ে গেছিলাম, আমি চোখে পড়েনি আমার। যাই হোক, তো আমাদের আই প্রবলেমও কিন্তু ফিক্স, আই কিন্তু এর চেয়ে বেশি ফিক্স দেওয়া পসিবল না। আচ্ছা, তাহলে আমাদের কি গেল, ক্লোজ ব্রাদারের ব্যাপারটা গেল আমাদের, তাই না? এখন আমরা আরেকটা ব্যাপারে আসবো, এটা সবগুলো ক্লোজ করে দিই, আমরা ক্লোজ ব্রাদার নিয়ে আরেকটু পরে আলোচনা করবো আরও। আচ্ছা, আইস নেভিগেশন করে কালারগুলো চলে গেছে, মানে চারটে কালার দিলাম, কালারটা চলে গেছে। হ্যাঁ এমন আছে। না চলে গেছে দিয়েছেন তো। চলে যাওয়ার কারণ আছে, কারণ সিএসএস 3 আমরা ইয়েগুলো ইউজ করছি বা এন্ড চাইল্ডগুলো ইউজ করছি, তো ওটা তো রেন্ডার তো করতে পারে না, আই তো রেন্ডার করতে পারে না সিএসএস এর সব কিছু, তবে রেন্ডার করবে একটু পরে, আমরা তখন প্রিফিক্সার দেখবো, তখন হয়তো রেন্ডার করতে পারে, ঠিক আছে? বাট ওই নাই মামা চেয়ে কানা মামা ভালো, এক ধরেন তো এমনটা তো না যে একদমই নাই, আছে তো, বোঝা তো যায় যে এটা একটা অফার, বোঝা তো যায় এটা একটা লিঙ্ক, তাই না? তো ব্যাপারটা এমনটা। আচ্ছা, আই উপর ওপেন থাক, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কোড ভ্যালিডেশন, তারপরে আমরা প্রিফিক্সারে আসতেছি একটু পর আবার, নাকি প্রিফিক্সার কমপ্লিট করবো তারপর? প্রিফিক্স কমপ্লিট করি, প্রিফিক্স কমপ্লিট করি, এক পাশ থেকে শেষ করি। তাহলে আমরা দেখেন যে সিএসএস প্রিফিক্সার লিখলাম, এই সাইট অনেক সাইট আছে, আমরা একটাতে যাই, দেখি কি কি সাউন্ড দেয়। আচ্ছা, এটা ওপেন হোক, আমরা আরও সাইট খুঁজি। এই সাইটটা আমি ইউজ করছি, এই সাইটটার বৈশিষ্ট্য হচ্ছে কেমন আমি বলি, যে নর্মালি এই সাইটটা ক্লোজড, এই সাইটে কোনো এলিমেন্ট নাই, ওরা আরেকটা সাইট ওপেন করছে, সেই সাইটে যেতে হয়। এই যে এখানে, যে এখানে কোডগুলো এখানে লিখতে হয়, যেমন স্টেবল হোক, এই যে স্টেবল হয়েছে, আমরা যদি এখন এখানে আসি তো ডিরেক্টলি মনে হয় কপি পেস্টে কাজ করে না, এখানে সব লিখতে হয় সম্ভবত, দেখি কপি পেস্ট করে কি সমস্যার সমাধান হয় কিনা। আচ্ছা, লোড হোক, সাইট লোড হবে এখনো। আচ্ছা, এই যে আসছে এবার, তো এখানে এটা বাই ডিফল্ট দেখাই দিচ্ছে যে আসলে ডিসপ্লে, এটা CSS3 একটা ইফেক্ট। তো আমরা এখানে কোড যদি পেস্ট করি, পেস্ট করলাম, পেস্ট করছি কিন্তু করিনি, পেস্ট করছি, এখন নিচে আসেন, নিচে কিন্তু অটোমেটিক্যালি প্রিফিক্স সহ কোডগুলো চলে আসছে। এখন উপরে যাই আমরা, দেখেন উপরে আরও আসি, ও প্লে করতে হবে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখে আসি ঠিকভাবে কাজ করছে কিনা এগুলো আগে। আচ্ছা, প্লে করলাম, এই সাইডটা এমনভাবে কাজ করে, প্লে দিলাম, একটা বিষয় মনে রাখতে হবে যে সবগুলোরই যে প্রিফিক্স আছে আবার এমন কিন্তু না, শুধুমাত্র যেটা প্রিফিক্স থাকবে সেটাই কিন্তু শুধু কাজ করবে, ঠিক আছে? এটা এই জিনিসটা মনে রাখতে হবে। আর এখানে হ্যাঁ 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 দেখছি, একটু ওয়েট করছে এগুলো দেয়া ছিল, মানে সবগুলো টুলস মানে সমানভাবে রেজাল্ট দিবে না,
সব টুল সমানভাবে দিবেন, আপনি বুঝবেনও না যে সবগুলো মানে কোনটার জন্য প্রিফিক্সার আছে। আমরা একটু দেখি যে খুব রিলায়েবল প্রিফিক্সার কোনটা। আগে এটা ছিল prefixer.com, এই যে এটা ছিল prefixer.com, কিন্তু এই সাইটটা এখন কাজ করে না। অথবা আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি যে CSS prefixer plugin for notepad। এইগুলো তো কাস্টম কোড অ্যাড করতে দেয় না দেখি এখানে। কি ঘুম পাচ্ছে নাকি কারো? ঘুম পাইয়েন না। হুম, এখানে তো কাস্টম কোড অ্যাড করতে দিচ্ছে না এটা, আমাদের এখানে খুব সদাই করা দিত এটা, কাস্টম কোড অ্যাড করতে দেয়, টেস্ট করতে দিচ্ছে না। আচ্ছা দাঁড়ান আমি একটু টেকনিক্যালি দেখি কী করা যায় এটাকে। সব দিকে মিনিফাইড হয়ে গেল। এরা থার্ড পার্টি থেকে অ্যাড করতে দিচ্ছে না, এটা এদের হিসাব বাদ। আমরা আরও খুঁজি, এখানে এটা কাজ করার কথা ছিল কিন্তু এখানে আবার লিখলে কাজ করে, ডিরেক্টলি কাজ করতেছে না, ব্যাপার কি বুঝলাম না। এটা তো এখানে কপি পেস্ট করে দিলেও কাজ করার কথা, এখানে আসছে কিন্তু হ্যাঁ এটাও বাদ। আমরা খুঁজি একটু, রিসার্চ হবে আমাদের চাইলে। prefixer tools, আচ্ছা এখানে যাই দেখি কি বলছে এরা। এটা কাজ করতে পারে। মানে কত রকম যে টুলস আছে এগুলো আপনারা চিন্তা করে পাবেন না, আপনাদেরকে জাস্ট একটু সময় নিয়ে এবং ধৈর্য ধরে এগুলোকে খুঁজতে হবে। যদি যখন দেখবেন যে অনেক খোঁজাখুঁজির পর আপনার মানে চাওয়া মতো একটা টুলস পেয়ে যাবেন এবং ওটা দিয়ে আপনি সবসময় কাজ করতে পারবেন। কিন্তু ওই যে আমাদের একটা সমস্যা, ঘুম ধরে ভাই, অলসতা লাগে ভাই, একটু দেন না খুঁজে।
বা আপনার কাছে কী ভালো কী টুলস আছে দেন তো আমাকে একটু। এগুলো অভ্যাস সবসময়, কিন্তু নিজেরা যদি একটু আমরা রিসার্চ করি তাহলে কিন্তু আমরা আসলে পেতে পারি। আচ্ছা দেখেন এই যে সাইট expressprefixer.herokuapp.com, আমরা আমাদের সিএসএস দিলাম, দিয়ে বললাম প্রিফিক্স ইট, কাজ হচ্ছে কিন্তু, একটু ওয়েট করেন। অনেক কোডের জন্য সময় নেয় আসলে। হুম, আচ্ছা অথবা আরেকটা চেঞ্জ আমরা দেখি এখানে, দাঁড়ান আমরা ছোট্ট একটু পোর্শন দিই এখানে, ঠিক আছে, এত বড় না দিয়ে ছোট্টটা পোর্শন দিই, কি বলে? হুম, বুঝি না। আরে লোড না হতে পারে, লোড হতেই হবে এমনটা কোনো কথা না। ব্যাকগ্রাউন্ডে কাজ যখন করে তখন লোড হয় না আসলে। কথাই বলে না, দেখি কি বলে। দেন প্রেসিং বলতে যে ইমিডিয়েটলি কাজ করে, ইমিডিয়েটলি তো কোনো কাজই করে না আমাদের এখানে, ইমিডিয়েটলি তো কিছুই বলে না। যেমন দেখেন এই যে প্রতিটার জন্য দিয়ে দেয়, এ তো কথাই বলে না এখনো। প্রিফিক্স ব্যবহার করা মানে এটা যে আমি সাধারণভাবে সিএসএস কোডগুলো লিখলাম, এটা যদি প্রিফিক্সে দিয়ে ইয়ে করে নেই তাহলে যেগুলো যেগুলো প্রিফিক্সার আছে সেগুলো সেগুলো অটোমেটিক্যালি অ্যাড করে নিবে, আর তারপর যেটা পাওয়া গেল আমরা ওটা কপি করে আবার হ্যাঁ সিএসএসে দিয়ে দেব। তাহলে ক্লোজ ব্রাউজার সাপোর্ট করবে, ক্লোজ ব্রাউজার সাপোর্টেড হবে তখন। কোনো প্রিফিক্সারই দেখি কাজ করতেছে না, আসলে বুঝেই কেমন করে। না ছুটিতে নাই, কেউই ছুটিতে থাকে না, ভার্চুয়াল ওয়ার্ল্ডের কোনো ছুটি নাই, সবাই কাজ করে, ঈদের দিনও কাজ করে। লাস্ট ঈদের দিন বসে বসে আমি কাজ করছি, ভালো লাগে না কাজ ছাড়া। একই তো জায়গায় আসলাম। হ্যাঁ কার কাজে আসেন তখন বুঝবেন, কিছু কিছু বায়ার আছে ওদের যখন চাপে পড়বেন তখন বুঝবেন। আচ্ছা এখানে আসলে আপনাকে কিভাবে বুঝাই, একটা টুলসও কাজ করতেছে না, আমরা তো সাবলাইম টেক্সটে যাই, কে চিল্লাচিল্লি করতেছে এমন করে। আচ্ছা
একটা কিছু একটা অটোমেটিকলি ওপেন হয়ে যায়। আমরা style.css ফাইলটাকে এখানে ওপেন করলাম, সব সিলেক্ট করলাম, প্রিফারেন্স থেকে স্টোর প্যাকেজ লেখাগুলো বোঝা যায় না? একটু ওয়েট করেন, কি করবো? অন্ধকার হয়ে গেছে না? আবার ব্যবস্থা করি, হয়েছে? চোখ বন্ধ করে দেখা লাগবে। আচ্ছা, এখানে আমরা নিব হচ্ছে আমি কিভাবে করতেছি দেখতেছেন তো? মানে আপনাদের আমি আপনাদেরকে জাস্ট একটা অল্টারনেটিভ ওয়ে দেখাই দিচ্ছি, আমি বলতেছি না যেটাতেই করতে হবে, মানে কোনো টুলস কাজ করতেছে না বিধায় কিন্তু এভাবে বলতেছি, ঠিক আছে? সো আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা ইনস্টল হোক, ততক্ষণে আমরা অন্য একটু বেশি কথা বলে আসি। সেটা হচ্ছে খেয়াল করেন, আমরা কিন্তু অনেকগুলো পেজ অলরেডি ক্রিয়েট করে ফেলছি, তাই না? আমরা কোড ভ্যালিডেশন নিয়ে কথা বলি। তো কোড ভ্যালিডেশনের ব্যাপারটা হচ্ছে আপনার এই ওয়েবসাইটে কতগুলো কোড আছে, সবগুলো কোড আপনি ঠিকভাবে লিখছেন কিনা, ওয়েবের স্ট্যান্ডার্ড মেনটেন হয়েছে কিনা, এই সবগুলো বিষয় চেক করতে হবে। কারণ যখন আপনি মনে করেন আপনার ক্লায়েন্ট চেক করবে না, কিন্তু মনে করেন থিম ফরেস্টের মতো একটা সাইটে গিয়ে আপনি আপনার টেমপ্লেট সাবমিট দিবেন, ওরা কিন্তু কোডের স্ট্যান্ডার্ড চেক করে যে আসলে কোডটার প্রতিটা কোড ভ্যালিড কি না, প্রতিটা জায়গায় স্ট্যান্ডার্ড মেনটেন হয়েছে কিনা, এই জিনিসগুলো কিন্তু ওরা চেক করে। আর যখন চেক করতে যাবে আর আপনি যখন এই স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করবেন না, আপনাকে ওরা বারবার রিজেক্ট করবে। তো এই জন্য আপনাদেরকে কোডগুলোকে আগে ভ্যালিডেট করতে হবে। এই ভ্যালিডেট করতে হলে আপনাদেরকে যে সাইডে যাইতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এই যে validator.w3.org, সরি আমি w3c লিখছিলাম। প্রবলেম দিকে সব দিকেই আজকে। আচ্ছা, ভ্যালিডেশনের কথা বলি, প্রিফিক্সার নিয়ে আলোচনা অনেকক্ষণ হয়েছে,
ওটা যদি আমি দেখায় নাও দিই আপনারা নিজেরা হাতে হাতেও লিখতে পারবেন, কারণ ওয়েবকিট মজ তারপর হচ্ছে কি এমএস ও এইভাবে করে লিখে লিখে দিলেই হয়ে যাবে, শুধু থিএসএস 3 ডিফেক্টগুলোতে লিখে দিলেই হবে। আর যে যে মনে করেন যে এই যে প্রিফিক্সার বা ভেন্ডর প্রিফিক্সের যে সাপোর্টগুলো আছে এগুলো তো দেখলেও আপনারা পারবেন, কিন্তু কোড ভ্যালিডেশনটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? মানে আজকের ক্লাসে যেগুলো বলতেছি প্রতিটাই খুব ইম্পর্টেন্ট জিনিস। একটা সাইটকে স্ট্যান্ডার্ড রূপ দিতে হলে আপনাদেরকে এই জিনিসগুলো ইউজ করতেই হবে। এখানে HTML ভ্যালিড করা যায়, CSS ভ্যালিড করা যায়। HTML ভ্যালিডেশনের অপশন হচ্ছে যে validator.w3.org, এখানে যেতে হবে। আর CSS ভ্যালিডেট করতে হলে আপনাকে যেতে হবে হচ্ছে এইখানে, এই যে CSS স্টাইল শিট, এখানে যেতে হবে। তো আমরা আগে HTMLটা ভ্যালিডেট করি, ঠিক আছে? 3 ওয়েতে ভ্যালিডেট করতে পারবেন। এটা হচ্ছে ভ্যালিডেট বাই URI, দ্যাট মিনস আপনার URL থেকে ডিরেক্টলি ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিবেন, দেন এখান থেকে কোন ভার্সনে আপনি চেক করতে চান সেই ভার্সনগুলো দিয়ে তারপরে ডকুমেন্ট টাইপ কেমন আসবে না আসবে, তারপরে সোর্স বা এখানে যে যে অপশনগুলো মোর অপশনগুলো যা যা আছে এখান থেকে সবগুলো চেক করে আপনি চেক দিলেন। যে এইখানে চেক করার অর্থ হচ্ছে যে আপনি চাচ্ছেন যে ওই অপশনগুলো টার্গেট করে ভ্যালিড করুক, কিন্তু আপনি যদি না চান যে না মোর অপশন না, এখান থেকে যা পাবে আমি চেক দিব, কি আছে অটোমেটিক্যালি দেখাবে, তাহলে সেটাই পাবে। কিন্তু আপনি জানেন যে না আমি HTML5 লিখিনি, সো আমার দরকার হচ্ছে আমি ক্যারেক্টার এনকোডিং মনে করেন যে আমার UTF-8 নাই, আমার UTF-16 আছে, আমি 16 দিলাম। আমার মনে করেন যে ডকুমেন্টে 5 নাই, আমার ডকুমেন্টে এইটা আছে, আমি জানি যে এই দুটো এইভাবে করেই আছে, জাস্ট আমি চেক দিই, তখন কাজ করবে। কিন্তু আমার দরকার হচ্ছে যে আমি অটোমেটিক্যালি চাই, ডিটেক্ট অটোমেটিক্যালি রাখিয়ে দিবেন, যে আসলে দেখাবে তখন যে আপনি কীভাবে করতেন কাজ, ঠিক আছে? সো এটা হচ্ছে URI। একইভাবে ভ্যালিডেট বাই ফাইল আপলোড, এই অপশন কিন্তু সবার জন্যই সেম। এটা হচ্ছে ফাইল আপলোড করতে হবে, এটা ফাইল আপলোড করে দিবেন, ভেরিফাই করবে ও। আর এটা হচ্ছে ডিরেক্ট ইনপুট, কোড দিবেন, মানে কোডগুলো কপি পেস্ট করে দিবেন, ডিরেক্ট ইনপুট ভ্যালিডেট করবে। বাট আমরা ডিরেক্ট কোড না দিয়ে আমরা ডিরেক্টলি ফাইলটা দিব। আমরা চুজ ফাইল করি, চুজ ফাইলে যাই, তারপরে আমরা গেলাম হচ্ছে মনে করেন ইন্ডেক্স ফাইলটাই আমরা গেলাম, ওপেন করলাম, আসছে। এখন এগুলো কোনো কিছুই করবো না, জাস্ট আমরা চেক দিব। তবে ডিপেন্ড করবে পেজটা কত লম্বা, কতগুলো কোড আছে তার উপর ডিপেন্ড করে এটা রেজাল্ট দিবে। যদি অনেক লম্বা পেজ হয় তাহলে সময় লাগবে একটু, আর যদি দেখেন যে না মোটামুটি খুব বেশি বড় না, 150-200 লাইনে শেষ, তাহলে কয়েক সেকেন্ড নেবে। হ্যাঁ হ্যাঁ মনে তো হচ্ছে তাই, সবাই দেখি প্রবলেম করতেছে। আপনারা কি এবার ডাউনলোড লাগাইছেন নাকি ল্যাপটপধারীরা? তাহলে কিন্তু খবর আছে, আপনারা ডাউনলোড দিচ্ছেন না তো সত্যি সত্যি? না সবই ওনার স্বপ্ন ছিল। আচ্ছা আমরা আবারও চেক করলাম, আশা করি এবার ঝামেলা করবে না। আচ্ছা দেখেন আমাদের কোনো ভুলই পাইনি খুঁজে, ওয়ার্নিংটা কোনো এরর না, তো আমাদের কোনো ভুলই খুঁজে পাইনি। তার মানে আমরা কি করছি, প্রতিটা কোড ঠিকভাবে লিখছি। দ্যাট মিনস আমাদের সবচেয়ে বড় ভুল করে, মানে ম্যাক্সিমামটা সবচেয়ে বড় ভুলটা ধরে কিসে জানেন? ইমেজটাকে অল্টারনেটিভ টেক্সট থাকে না, এটা কিন্তু মেজর একটা ভুল। আমি যদি এখানে একটা ইমেজে ঝামেলা করি, মনে করেন যে এখানে অল্টারনেটিভ টেক্সট নাই, মনে করেন অল্টারনেটিভ টেক্সট নাই, এবার যদি আমি এটাকে ভ্যালিড করি, আবারও দেই, রিচেক করি, রিভ্যালিডেট, এখন কিন্তু ধরবে যে আমার কোন লাইনে কি কোড নাই, সেই কিন্তু এখন দেখাই দিবে। দেখছেন এরর ফাউন্ড while checking this document as HTML5, তাহলে কি এরর? এই যে এরর দেখেন,
লাইন নাম্বার 13 কলাম নাম্বার 57-তে অ্যান ইমেজ এলিমেন্ট মাস্ট হ্যাভ অ্যান অল্ট অ্যাট্রিবিউট এক্সেপ্ট আন্ডার সার্টেন কন্ডিশন। মানে যদি কোনো সার্টেন কন্ডিশন থাকে, ওই কন্ডিশন ছাড়া ইমেজটার অবশ্যই একটা অল্ট অ্যাট্রিবিউট থাকতেই হবে, বুঝছেন? আপনারা যদি ভুল করেন তাহলে কিন্তু এইখানে ধরা খাবে না সে। আর আমি অলওয়েজ রিকমেন্ড করবো যে আপনারা যেই কোডই লিখেন না কেন অলওয়েজ কোড চেক করবেন, তাতে করে আপনাদের একটা গুড প্র্যাকটিস। কন্ডিশন বলতে ওয়েবের কন্ডিশন, অনেক সময় ওয়েব স্ট্যান্ডার্ড কন্ডিশন থাকে, অনেক সময় মনে করেন যে সাইট নিচ্ছে, যে সাইটটা করা নিচ্ছে আপনার থেকে ক্লায়েন্টের রিকমেন্ডেশন আছে যে না ইমেজের অল্টারনেটিভ টেক্সট রাখা যাবে না, বা আমার এসিও দরকার নেই, আমি সাইটকে ইন্ডেক্স করতে চাই না। অল্ট তো শুধুমাত্র যে ইমেজ না থাকলেই অল্ট কাজ করতে না, ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রেও তো মনে করেন যে কেউ 2 নম্বরই কন্টেন্ট দিবে, সো সে বললো না আমার অল্ট অ্যাট্রিবিউট দরকার নেই, কন্টেন্ট থাকলেই হলো, আমার ভিডিও সব ডিরেক্ট আসবে, তো এই ক্ষেত্রে দিল না। এটাই হচ্ছে এক্সেপ্ট সার্টেন ক্রাইটেরিয়া, ঠিক আছে? তো এটা গেল আমাদের। এখানে আসলে এই ভ্যালিডেটরগুলো ডিটেলস দেখানোর কিছু নাই, আপনি চেক করবেন ও লাইন নাম্বার কলাম নাম্বার সহ কী ভুল করছেন সেটা সবগুলো এইভাবে করে বলে দিবে। জাস্ট ওই কলাম বা লাইন নাম্বার অনুযায়ী যে আপনাদেরকে সলভ করতে হবে, এবং সলভ কী করতে হবে সেটা কিন্তু বলেই দেয় যে অ্যান ইমেজ এলিমেন্ট মাস্ট হ্যাভ অল অ্যাট্রিবিউট, এটাই কিন্তু সলভটা, যে ওই অ্যাট্রিবিউটটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের HTML। এখন CSS-এ যদি আমরা আসি, ঠিক CSS-টা কোথায় লিখে লিঙ্ক পাবেন? একটু আগে যেটা আমরা দেখছিলাম, এটা তো রিভ্যালিডেট সাইট, এখানে পাবেন না, এটা আপনাদেরকে ডিরেক্টলি চেকে আসতে হবে। আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে একদম ফুল হোম পেজ, এটা অবশ্যই এখান থেকে না গিয়ে আমরা এখানে যাই। আপনারা এই যে w3.org এই সাইট থেকেও আপনারা আপনাদের CSS রিলেটেড বা HTML রিলেটেড ছোটোখাটো অনেক বিষয় নিতে পারবেন, কারণ এই সাইটটি কিন্তু ওয়েব স্ট্যান্ডার্ডের জন্য ইউজ হয়। এখানে আপনার মনে করেন W3 স্কুলস যে সাইট আছে, ওখানে কোনো কন্টেন্ট যাওয়ার আগেই কিন্তু এখানে পাবলিশ হয়। এটা কিন্তু ওয়েব স্ট্যান্ডার্ড রক্ষা করে। দেখেন এখানে দেখেন এই যে অটোমোটিভ, ডিজিটাল পাবলিশিং, মোবাইল ওয়েব, টিভি অ্যান্ড ব্রডকাস্টিং, ওয়েব পেমেন্ট, ওয়েব অফ ডাটা, অ্যাক্সেসিবিলিটি, ঠিক আছে, ইন্টারন্যাশনালাইজেশন, তারপরে এই যে W3C A to Z, এখানে কিন্তু সব কিছুই আছে। এই যে স্ট্যান্ডার্ডে যান, স্ট্যান্ডার্ডে গেলে দেখবেন যে কী অবস্থা, এখানে দেখা যায় সব কিছুই দেওয়া আছে, যে ওয়েব ডিজাইন অ্যান্ড অ্যাপ্লিকেশনস, তারপরে বলতে ওয়েব আর্কিটেকচার, সেমেন্টিক ওয়েব, XML টেকনোলজি, মানে কীভাবে একটা স্ট্যান্ডার্ড ওয়েব ডেভেলপ আপনি করতে পারবেন সেগুলো সব এখানে দেওয়া আছে। সো যত বেশি এগুলোর উপর নাড়াচাড়া পড়বেন আপনাদের স্কিল তত বাড়বে। আচ্ছা, এখন CSS-এ আসি। আচ্ছা, যেখান থেকে CSS পাচ্ছিলেন সেটা হচ্ছে এইটা, জাস্ট validator.w3.org এসে এই যে CSS ইনস্টল শিটে গেলে আপনারা এই লিঙ্কটা পাবেন, ঠিক আছে? আমি এটা ওপেন করে দেখাই যে আসলে ওই লিঙ্কে যায় কি না। দেখছেন এই লিঙ্কেই আসছে, ঠিক একইভাবে 3টা স্টাইল এখানেও আছে। তো আমরা ডিডিকে আপলোড দিব, আপলোড দিলাম, এবং আপলোড দেওয়ার পর মোর অপশন আছে, এখানে আবার HTML না, এখানে আবার CSS, ঠিক আছে? এখানে আবার মিডিয়াম, কোন কন্টেন্টের জন্য আপলোড করতে চান, মানে কোন ধরনের স্ক্রিনের জন্য সেগুলো তো আপনি দিবেন যে অল। ওয়ার্নিং এখানে অল নেবেন, মানে নর্মাল রিপোর্ট মিনস কিন্তু ওয়ার্নিং বাদে, তো আপনি অল নেবেন। আর এখানে বলতে ভেন্ডর এক্সটেনশন, তারপরে আপনি ডিফল্ট, মানে ভেন্ডর এক্সটেনশন মিনস যে কী আসলে দেখাবে, কোন কোন ধরনের ভুলগুলো দেখাবে, সো এরর ওয়ার্নিং সব, তারপর বাই ডিফল্ট লাগবে। এখন দিলাম চেক। CSS আসলে খুব কম সময় ভুল পায়। আচ্ছা, ভুল অনেকগুলো পাইছে। আচ্ছা দেখেন, ভালো হয়েছে ভুল পেয়ে। সরি উই ফাউন্ড দ্য ফলোয়িং এরর্স, মানে 4 এরর পাইছে। লাইন নম্বর 77 মানে 3টায় 277 হয়েছে। তো বলছে কি অ্যাটেম্পট টু ফাইন্ড এ সেমিকোলন বিফোর দ্য প্রপার্টি নেম অ্যাড ইট। তো বলছে যে অ্যাটেম্পট টু ফাইন্ড এ সেমিকোলন বাটন। আচ্ছা 277 নম্বর লাইনে CSS আসি আমরা, গো টুতে যাই। ও 297 লাইনে এখানেই আছে, তাহলে কি বলছে এইটা 297 নাই, বলছে সেমিকোলন দিতে হবে না। কোথায় সেমিকোলন? আচ্ছা দেখি, বাটন অ্যাটেম্পট টু ফাইন্ড এ বিফোর দ্য প্রপার্টি নেম। ও তাহলে হয়তো এই ঝামেলাটা এখানে হয়েছে, এই যে এখানে হয়ে গেল। সেমিকোলন দেখতেইছি তো সবখানে আছে। এটা না, এটাও দিতে হবে, এটা কাজ করবে না।
লাস্টে তো কোন দেওয়া আছে সিঙ্গেল দেওয়া আছে বিফোর দ্য প্রপার্টি দ্যাট মিন বলছিল এইটা ও সরি এইখানে সম্ভবত এইরকম করে হবে এটা সম্ভবত এমন করে হবে আচ্ছা আমরা এটা চেক করলাম আবার পরে বলতেছে কি প্রপার্টি প্রোগ আইডি ডাজন্ট এক্সিস্ট আচ্ছা ডাজন্ট এক্সিস্ট বলতে ডিএক্স ইমেজ ট্রান্সফর্ম EX ইমেজ কি ভাই এগুলো নিয়ে আমি রিসার্চ করিনি এটা ইন্টারনেট এক্সপ্লোরারের কাজ সাজি আচ্ছা এখানে বলছে যে পার্স এরর গ্রেডিয়েন্ট 0 আসলে এখানে যে ভুলগুলো দেখাইছে ভুলগুলো ডেফিনেটলি মেজর ভুল না যেমন আমরা তিনটা কোড ইউজ করছি কারণ আই এর জন্য যে কোড ইউজ করছি হ্যাঁ হেক্সাকোডে তিনটা কোড ইউজ করছি ওখানে আমরা ভুল হয়ে গেছে হুম ছয়টা কোড ইউজ করতে হবে এগুলো মেজর ভুল না আসলে কিন্তু ভুল হিসেবে তো ইন্ডিকেট করছে তাই না আমরা যে ভুল দেখাইছে কত নম্বর লাইনে 277 আর পরেরটা কত 285 কি সমস্যা কুপনে আবার কি সমস্যা পেল বেস ইউ পার্স এরর কেন ডট কুপন বিফোর কুপন যেটাই বলুক আমি তো কোডের কোনো ভুল পাচ্ছি না খুঁজে পুরো যেগুলো কমন করতে ওগুলো তো ব্যবহারই করা হয় না বলে ব্যবহার করছেন ওই যে ওখানে আমার কিছু পিতে ব্যবহার করছি ইয়াতে কি বলে উপরে আমরা আই এর এর উপরে যেটা আমরা কি বললাম সেটা কাটিয়ে দিই হুম। মানে ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য যেটা আমরা ই করলাম এইটা আমরা কাটিয়ে দিয়ে আমরা বাকিগুলো নিয়ে ওকে সেইটা কাটলে তো ওই ইন্টারনেট এক্সপ্লোরারে কাজ করবে আচ্ছা আমরা দেখে আসি এই কাজ করে কিনা এই কাজ করে না আসলে সবাইকে তো সন্তুষ্ট করা যায় না একটা কথা আছে না এইসব কিন্তু এইটাই সবাই এক খাবার থেকে সবাই খুশি হয়ে হ্যাঁ ও বলুক সমস্যা নেই আমরা ওদিকে যাচ্ছি না তাহলে সবাই পানি দিতে আমাদের কম্পিটেবিলিটি দরকার ওরা যতই বলুক আমাদের হিসাব ঠিক আছে তবে হ্যাঁ যেটা বলা হবে থিম ফরেস্টের মতো সাইড আপনাদের প্রবলেম ধরবে হ্যাঁ ধরবে কিন্তু ওরা কিন্তু মানে না চেক করে ধরবে না কিছু ওরা কিন্তু চেক করে ধরবে যে আসলে কোনটা এক্স্যাক্টলি ভুল আপনার ভুল কোনটা ওরা কিন্তু ফুল ডেসক্রিপশন দিয়ে বলবে যে এইটা আসলেই ভুল বুঝতে পারছেন তো আমরা ন্যাচারালি যতটুকু আলোচনা করলাম সেটা হচ্ছে ক্রস ব্রাউজার কম্পিটেবিলিটি তারপর হচ্ছে ভেন্ডর প্রিফিক্স তারপর হচ্ছে কোড ভ্যালিডেশন গেল আমাদের মানে এটাই আজকের আলোচনায় কিন্তু শেষ না এগুলোর উপর আরও আলোচনা আছে আরও আলোচনা আসবে আজকে আরেকটা আলোচনা আছে এটা লাস্ট আলোচনা এবং এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এসিওর জন্য মানে ওয়ান পেজ এসিওর একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা সেটা হচ্ছে আমি কিন্তু অনলি ইন্ডেক্স পেজে কাজ করতেছি বাকি পেজগুলো কিন্তু আপনারা কাজ করবেন এবং করে আমাকে ফাইনালি এবার সাবমিট করবেন এটা এবার আমি চেক করে আপনাদেরকে জানাবো আমি একদিন চেক করিনি আর আপনারা দুজন না তিনজন শুধু সাবমিট করছেন বাকিদের খবর কি আমরা আসলে ওটাই আমরা করছি কিন্তু ওই যে প্রথমে নিজের ওপরে করছিলাম তারপরে ওগুলো ওইভাবে রাখি আর প্রত্যেকটা তো আলাদা সিএসএস করছি একটা সিএসএস এর উপর রাখি আমি কি আলাদা দেখাইছিলাম আমি তো? ফার্স্ট পিএস যখন এটা পাই তখন ওটা প্রত্যেকটা আমি আলাদা আলাদা মানে হেডারের জন্য প্রতিটা এক্সেল শিটে কোড লিখছেন হ্যাঁ ওটা একটা পিএইচডি ওটার জন্য আলাদা মানে প্রত্যেকটা সাইট ওটা মানে আমি ভাবছি যে এইটা একটা সাইট এইভাবে এখন ইনস্ট্যান্ট শিটে কিন্তু কোড আর ক্লাস আলাদা করে হ্যাঁ পরবর্তীতে যখন দেখলাম যে এখানে করতেছে তখন প্রত্যেকটা আবার একটা চেষ্টা করছি আচ্ছা ঠিক আছে করেন ভুল করেন না আচ্ছা যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে মানে আমাদের এখানে একটা কিছু মেটা ট্যাগ আছে যেমন আমরা মেটা 4 সেট ইউজ করছি মানে ক্যারেক্টার সেট এখন আমাদের আরও কিছু ব্যাপার আছে যেমন মেটা ট্যাগের পরেও বা টাইটেলের পরে আমাদের আরও মেটা ট্যাগ অ্যাড করতে হবে সেটা হচ্ছে মেটা সরি
অবশ্য এটা লিখলেও না লিখলেও মনে আসবে। ও আচ্ছা হোক। মেটা নেম ডেসক্রিপশন, খেয়াল করেন মেটা নেম ডেসক্রিপশন হচ্ছে কি আপনার ওয়েবসাইটের যে ডেসক্রিপশনটা থাকবে সেইটা। এখানে ডেসক্রিপশনটা এখানে লেখার অর্থ হচ্ছে যে আমরা যখন মনে করেন যে কোনো একটা সাইট বা কোনো একটা লিঙ্ক একটা নিউজ পড়ছি আমরা ফেসবুকে শেয়ার দিই, একটা প্রিভিউ টেক্সট থাকে না, একটা প্রিভিউ টেক্সট থাকে না যখন শেয়ার দিই একটা লিঙ্কে, ওই প্রিভিউ টেক্সটে কিন্তু এই ডেসক্রিপশনটা, বুঝতে পারছেন? হ্যাঁ মানে আপনি এখানে 60 ক্যারেক্টারের বেশি লিখবেন না, হ্যাঁ 60টা ক্যারেক্টার বেশি লিখবেন না, গুগলে সার্চ দিলে যে আমাদের উপরে যে যেই কয়টা ক্যারেক্টার দেখা যায় ঠিক ওই ক্যারেক্টারের বেশি লেখার দরকার নাই, ঠিক আছে? কারণ এটা সার্চ ইঞ্জিনকে দেখাতে হবে আপনাকে। আবার যেটা আপনাদের সোশ্যাল মিডিয়ায় কাজ করবে ওটা একটু বেশি ধরে, মনে করেন যে ওটা প্রায় 100 ক্যারেক্টারের মতো ধরে ওটা, কিন্তু যেহেতু আমরা মূল টার্গেট সার্চ ইঞ্জিনকে, সো অবশ্যই ট্রাই করবেন যে 60 ক্যারেক্টারের মধ্যেই শেষ করে দেওয়া। এই ডেসক্রিপশনটা হচ্ছে ওয়েবসাইটের মানে ওয়েবসাইটটা কী জন্য, আপনার ওয়েবসাইট সম্পর্কে লিখা এক কথা, তাই না? তো এই সম্পর্কে যদি আপনারা লিখতে চান তাহলে সেটা কী লিখতে হবে? এই সাইটটা যদি এমনটা হয় যেমন এটা একটা ইলেকট্রনিক ডিভাইস নির্মাতা কোম্পানি বা হার্ডওয়্যার নির্মাতা কোম্পানি, এটার জন্য কী লিখবেন আপনি? এবং আপনি যে বললেন যে মেটা নেম ডেসক্রিপশন, তার মানে এই মেটাটা হচ্ছে ডেসক্রিপশন রিলেটেড। ওখানে নেম লিখলেন, এখানে অবশ্যই আপনাকে লিখতে হবে কন্টেন্ট, ঠিক আছে? কন্টেন্ট লিখতে হবে আপনাকে অবশ্যই। তো এখানে আপনি লিখতে পারেন যে কি উইজার্ড ক্লাব ইজ এ কি, হ্যাঁ বানান বলেন, বানান জানি না। হ্যাঁ FAC ম্যানুফ্যাকচার, উইজার্ড ক্লাব ইজ এ উইজেট ম্যানুফ্যাকচার কোম্পানি, হ্যাঁ কোম্পানি, তারপর we sells widget we sell widgets to we sells modern electronics widgets, হ্যাঁ widgets, হ্যাঁ cheaper rate, এই তো কি সুন্দর আপনারা পারেন, এতটুকু লিখলে কিন্তু হয় যে জাস্ট একটা ডেসক্রিপশন। আপনাকে বলে নাই যে আপনি কত ধরনের সেল করেন, কী রঙের সেল করেন, এগুলো দরকার নেই। সিম্পলি যে আমরা একটা উইজেট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আমরা সারা বিশ্বের মধ্যে চিপ রেটে বিভিন্ন ধরনের উইজেট তৈরি করি বা বিক্রি করি, এটা দিলেই কিন্তু সারমর্ম হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের ডেসক্রিপশনের কাজ শেষ। খেয়াল করবেন প্রতিটা পেজের কিন্তু কন্টেন্ট আলাদা আলাদা, অ্যাবাউট পেজের কন্টেন্ট আলাদা, কন্ট্যাক্ট পেজের কন্টেন্ট আলাদা, তাই না? সো প্রতিটা পেজে কিন্তু ডেসক্রিপশনটা আলাদা হওয়া উচিত, প্রতিটা পেজেও কিন্তু কিওয়ার্ড আলাদা হওয়া উচিত। সো ওই জন্য মানে কিওয়ার্ড আলাদা হলে কী হবে, ওই পেজটাতে সে ল্যান্ড করবে। বাট ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমরা হোম পেজের কিওয়ার্ড, হোম পেজের ডেসক্রিপশন অন্য পেজে গিয়েও লিখে রাখি। কেউ যদি আপনার ওই মনে করেন যে ব্লগ পেজটা শেয়ার দেয়, তখন ওই হোম পেজেরটাই দেখাবে, হোম পেজের ডেসক্রিপশনে দেখাবে, কারণ আপনি তো ব্লগ পেজে গিয়েও হোম পেজের ডেসক্রিপশনটা লিখে রাখছেন। কিন্তু আপনি যদি ওখানে বলেন যে উই পাবলিশ ডিফারেন্ট নিউজ অন কী বলে, মানে যাই হোক আর কি, ইংলিশটাও সাদায় বলতে হবে, সাদায় লিখতে হবে এক কথায় ওখানে, ঠিক আছে? তো আপনাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং কিওয়ার্ডের ব্যাপার যেটা বললাম, যে হোম পেজের কিওয়ার্ডটা একরকম, আবার ডিরেক্টলি উইজেটের যে সেল বা স্টোর পেজের কিওয়ার্ড কিন্তু আলাদা হবে। লিখতে পারেন যে উইজেট স্টোর, উইজেট বেস্ট উইজেট, চিপার উইজেট, এইভাবে লিখতে পারেন। আবার কোন কোন ক্যাটাগরির উইজেট আছে সেগুলো আপনারা এইভাবে লিখতে পারেন। তো টোটালি ডিফারেন্ট ব্যাপার। আমি আপনাদের উপর ছেড়ে দিলাম অন্যান্য পেজগুলো, আমি জাস্ট এই পেজটা কমপ্লিট করে দিব। আপনারা বাকি কাজ সব কমপ্লিট করে আমাকে সেন্ড করবেন। আমি কিন্তু এগুলো ডকুমেন্টেশন দিব না আপনাদেরকে, খেয়াল রাখেন। আরও একটা মেটা আছে,
সেটা কি নাম? কিবোর্ড কিওয়ার্ড, পার্টস ওয়ার্ডস। কেন ওয়ার্ডস? আপনার একটা টিউটোরিয়াল দেখছিলাম আপনি আমি বলছি ওয়ার্ডস, সেদিনে ওয়ার্ডস। আপনি যদি বলেন বাঘের সাথে লড়াই করবেন, আপনি মানে এজ না দিয়ে ভ্যালিড করছিলেন, আমার একটা প্রবলেম দেখছিল। ওটা ইচ্ছাকৃত করা ছিল, হ্যাঁ ওটা ইচ্ছাকৃত করা ছিল। কিওয়ার্ড আসলে কিওয়ার্ড হচ্ছে একটা সিঙ্গুলার ওয়ার্ড, অলওয়েজ আমাকে ইউজ করতে হবে ওয়ার্ডস, কারণ আমরা এখানে মাল্টিপল কিওয়ার্ড দিব। তো কিওয়ার্ডটা কি হতে পারে এবার বলেন তো? কিবোর্ডটা হুম মানে প্রোডাক্টগুলোর নাম হতে পারে, হুম তারপর ঈদের থাকতে পারে, প্রোডাক্টগুলোর নামই থাকতে হবে। প্রোডাক্টগুলোর নাম হলে প্রোডাক্ট নামে থাকতে পারে চিপার, ওই চিপ, মনে করেন চিপ উইজেট। যেটা দিয়ে আপনি সার্চ দেয় ভাইয়া, সার্চ দিলে তাড়াতাড়ি আপনার ইউজাররা যেটা দিয়ে সার্চ দেয়, হুম। আমরা রিসার্চগুলো আনতে পারি এখানে। খেয়াল করবেন কিওয়ার্ডগুলো যেন ছোটো অক্ষর দিয়ে হয় অলওয়েজ, ঠিক আছে? তাহলে করে খুঁজে পেতে সুবিধা হবে। কিন্তু আপনারা যদি বড় হাতের দেন তাহলে কিন্তু খুঁজে পেতে অসুবিধা হবে অলওয়েজ। যেমন আমরা এখানে বড় হাতের পাইছি, এগুলোকে আমরা ছোটো হাতের দিব। আর কিওয়ার্ড ম্যাক্সিমাম 3 ওয়ার্ড, মানে একটা কিওয়ার্ড ম্যাক্সিমাম 3 ওয়ার্ডের বেশি দিবেন না, কারণ 3 ওয়ার্ডের বেশি দিলে অনেকে সার্চ করে না। মনে করেন যে ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট বা হাইয়েস্ট 4টা, এর বেশি দিবেন না কিওয়ার্ড। ডাউনলোড হ্যাঁ, বা 4টার বেশি দিবেন না। কারণ কেন এইটা বললাম আপনাদেরকে, যখন আপনাদেরকে স্পেশালি একটা এসইওর উপর ক্লাস দিব, সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ বলা হয় ওটাকে। কিওয়ার্ড রিসার্চ টুলে গিয়ে আপনারা দেখবেন যে কোন ধরনের কিওয়ার্ডগুলোর কম্পিটিশন বেশি, কিন্তু কি কম্পিটিশন বেশি বলেন, মানে কিছু কিছু কিওয়ার্ড আছে কম্পিটিশন বেশি। দ্যাট মিনস মনে করেন যে আমরা বললাম যে ওয়েব ডিজাইন ট্রেনিং সবাই করায়, তার মানে কম্পিটিশন বেশি, তাই না? এখন কথা হচ্ছে কম্পিটিশন কম বাট ভিজিট বেশি, এই ধরনের কন্টেন্ট নিতে হয়। বাট কম্পিটিশনও বেশি, ভিজিটও বেশি, তাহলে কিন্তু মুসিবত আছে। আপনাদেরকে ওই জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে যে কম্পিটিশন কম বাট অনেক ভিজিটর, এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখানে আপনারা আরও দিতে পারেন যে CHEP চিপ, মানে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনার ভিজিটর কী ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলো যখন মাথায় রাখতে পারবেন তখন কিন্তু আপনার কিওয়ার্ড বা আপনার তখন সাইটটা সম্পূর্ণ হবে। এবং নট অনলি শুধুমাত্র এই দুটো কিওয়ার্ড আরও আছে, আর সরি মেটা ট্যাগ। যেমন এই সাইটটা আপনার ডেভেলপ করছেন, তাই না? আপনারা ডেভেলপ করছেন না, আধার দিলেন, মানে মেটা ট্যাগ কিন্তু কাস্টমাইজড হয়। মনে করেন যে কন্টেন্ট, এক কথায় সিম্পলি বুঝাই যে মেটা ট্যাগের নেম, যেটা নেমের ভ্যালু যেটা, এটা হচ্ছে ইন্ডিকেটর বা আইডি, আর যেটা কন্টেন্ট এটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে? কন্টেন্টে যে আপনাদের নাম লিখে দিবেন, তারপর এটা আছে আপনার যতগুলো সার্চ ইঞ্জিনে সাবমিট করবেন ওরাও একটা মেটা ট্যাগ দিবে। দেখবেন যে নেমের জায়গায় ওদের নাম লেখা আছে, গুগল সাইট ভেরিফিকেশন, এলেক্সা সাইট ভেরিফিকেশন, মাইক্রোসফট সাইট ভেরিফিকেশন লেখা থাকবে। দেন মানে ওটা না, ওগুলো আপনারা অটোমেটিক্যালি কপি করে এনে পেস্ট করবেন এখানে। মানে আমি বলতেছি যে এরকম যে নেমটা হচ্ছে আইডি আর কন্টেন্টটা হচ্ছে কি ওই আইডিটার রেফারেন্সে ভ্যালু, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। মানে এই যে মনে করেন অথর, কিওয়ার্ড, ডেসক্রিপশন, এগুলোই যে মেটা ট্যাগ শেষ, আর এটা কিন্তু না, আরও অনেক মেটা ট্যাগ আছে। আপনারা নিজেরা কাস্টমাইজ করে মেটা ট্যাগ অ্যাড করতে পারেন। মেটা মানে কি, আমি তো আপনাদেরকে বলছিলাম যে একটা নির্দিষ্ট কন্টেন্ট সম্পর্কে বেসিক একটা ইনফরমেশন বা ওটার একটা সামারি, বুঝতে পারছেন? তো জাস্ট আপনাদেরকে মনে রাখতে হবে যে মেটা নেমটা হচ্ছে আইডি, যে ওটা দিয়ে আপনি বুঝাবেন যে আপনি এখানে কী বলতে চাচ্ছেন, আর ভ্যালুতে আপনি ডেসক্রাইব করবেন যে আমি এইগুলো বলতে চাচ্ছি এই আইডির আন্ডারে। ক্লিয়ার কথাটা? এখন বলেন কে কীভাবে বুঝছেন? আজকের মতো এই পিএইচডি নিয়ে কথা বলা শেষ। এই আজকের টোটাল ক্লাস নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, প্রিফিক্সে কি কোশ্চেন বলেন? আমার মানে সবগুলোর জন্য আলাদা আলাদা করে প্রিফিক্স ইউজ করাই লাগবে। CSS3 জন্য HTML5 এর জন্য লাগবে। HTML5 এর বা প্রিফিক্স কি? CSS3 তে প্রিফিক্স ইউজ করা হয়।
CSS 3-তে, হ্যাঁ আমি একটা জিনিস এখানে স্কিপ হয়ে গেছে, সেটা আমি দেখাই, বলি, যেটা আমি একটুকে ওই এখানে লিখতে গিয়ে দেখাতে চাইছিলাম। আমাদের নর্মাল লিস্টে তো কমেন্ট করা ছিল আগে, তাই না? যেমন এই পাশে কমেন্ট করা আছে, এখানে আরেকটা ফাইল ছিল যেটা হয়তো এখানে স্কিপ হয়ে গেছে কোনোভাবে, আমি দেখাচ্ছি। এখানে একটা আমাদের ইয়ে ছিল, কুইক স্টার্ট প্যাক ছিল। এখানে কুইক স্টার্ট প্যাকের ভিতরে আমরা যে আমাদের ইন্ডেক্স যে ফাইলটা আছে, এই ইন্ডেক্স ফাইলটা নর্মালি আমরা এখানে যে ওপেন করি, এখানে দেখেন যে HTML5 শিপ নামে একটা কমেন্ট করা, তাই না? এই যে দেখেন জেএস মানে স্ক্রিপ্ট সোর্স js/html5 ship.js। সো এই জেএস এর ভিতরে কিন্তু এই ফাইলটা ছিল, এই যে HTML5 শিপ। এটা কি ছিল যে HTML5 এর যে ডাটাগুলো থাকে বা HTML5 এর যে এলিমেন্টগুলো থাকে, এই এলিমেন্টগুলো যেন অন্যান্য বা ব্যাকগ্রাউন্ডের ব্রাউজারগুলো ভালোভাবে রেন্ডার করতে পারে, এই জন্য এটা অ্যাড করা। এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, আপনার চাইলে এখানে এটা অ্যাড করতে পারেন। এটা হেডে অ্যাড করা এই জন্যই প্রযোজ্য, কারণ আপনার এলিমেন্টগুলো যদি ঠিকমতো লোড না নেয়, তাহলে কিন্তু HTML5 এর যে এলিমেন্টগুলো আছে ওগুলো যদি ঠিকভাবে লোড না দেয়, সাইটটা কিন্তু ব্রেক করবে, বুঝছেন? মানে ক্রস বারের কম্পিউটাবিলিটি পরের কথা, যদি HTML5-কে রেন্ডার করতে না পারে তাহলে কিন্তু লেআউটটাই দেখাবে না। সো এটা আপনারা এখান থেকে কপি করে আমরা এখানে লিখি, লিখার পরে আরেকটা কাজ আছে, এখানে নিলাম, আচ্ছা এখন এখানে দেখেন যে এই যে আমাদের এই যে জেএস ফাইলটা আছে, জেএস ফাইলটা কোথায় নেবেন? এই যে জেএস এখানে থেকে কপি করে নিলেন আর এখানে জাস্ট ছেড়ে দিলেন, আসছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো আউটপুট কিন্তু নর্মালি তেমন কোনো কিছুই না, আউটপুট এখানে রিফ্রেশ দেন, আউটপুট কিন্তু, আচ্ছা এখানে একটু ঝামেলা হয়েছে, দেখেন এখানে কেটে গেছে। কেন কেটে গেছে? আমরা একটু যাই ইনস্পেক্ট এলিমেন্টে, কেটে যাওয়া অবশ্যই কারণ আছে। এটা কিন্তু হাইট, ঠিক আছে? 50% মানে কিন্তু হাইট। আচ্ছা আমরা CSS এ আসি, কোথায় 50%? এইখানে না, এইটা না, এইগুলো দরকার কি? ঠিক আছে, এখন নর্মাল আউটপুট কিন্তু আমরা যা আছে তাই, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু এগুলো কাজ করে অলওয়েজ, ব্রাউজারের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে কাজ করে। এখন যদি আপনারা বলেন আসলে এই যে এই ফাইলের মধ্যে কী আছে, ওপেন করেন, দেখছেন কি কি আছে? দেখছেন কিছু? এটা HTML5 এর ফাইলগুলোই দেওয়া আছে কিন্তু এখানে, মানে HTML5 এর ফাইল বলছে আর ইয়েগুলো, যে এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলোকে কিন্তু কনভার্ট করা আছে এখানে। এখানে দেখে কোনো কিছুই বুঝবেন না, কারণ জাভাস্ক্রিপ্ট দিয়ে মানে এদের এলিমেন্টগুলোকে অনেকভাবে কনভার্ট করা হয়। সো এখানে দেখে অনেকগুলোই দেখতেছেন যে কিছু কী এগুলো, কোনোখানে তো দেখতেছি না যে আর্টিকেল লেখা আছে, কোনোখানেও দেখতেছি না যে আমার এখানে ইয়ে লেখা, কী বলে, অ্যাসাইড লেখা বা ন্যাব লেখা। কিন্তু অ্যাকচুয়ালি যা কাজ করার, তো একটা ইয়ে আছে আমাদের ওয়েবের মধ্যে একটা কথা আছে, যেমন DOM, ডকুমেন্ট অবজেক্ট মডেল। এই মূলত জাভাস্ক্রিপ্টের কাজগুলোই ওই ডমের মধ্যে হয়। আপনারা যদি এখান থেকে ইনস্পেক্ট এলিমেন্টে যান, এখানে দেখাবে কিনা জানি না, তবে আমি দেখাচ্ছি, চেষ্টা করবো দেখাতে। এখানে থেকে যদি যে আপনারা
এখান থেকে আসলে দেখানো একটু মুশকিল হয়ে গেছে, এখান থেকে দেখানো পসিবল না। এই ডম ব্রেক পয়েন্ট ওইখানে তারপরও নাই। আচ্ছা ইনশাআল্লাহ এগুলো আমরা আলোচনায় আনবো টুকটাক করে। মাত্র তো আপনারা HTML CSS দেখতেছেন, এখন আরও যখন অ্যাডভান্সগুলো আসবে আমরা এমনটা হতে পারে যে আমাদের নেক্সট যে পিএইচডিটা করবো সেই নেক্সট পিএইচডিতে এগুলোর আলোচনা চলে আসবে, কারণ ওই পিএইচডিতে দেখবার স্লাইডার থাকবে, যে কোয়েরি কিছু প্লাগইন থাকতে পারে, ওগুলোর মধ্যে আমরা দেখবো এগুলো, বুঝছেন? আশা করি সমস্যা হবে না। তো আরও কোশ্চেন? নেক্সট দিন কি HTML5 এর ইয়ারই করব? হ্যাঁ HTML5 এর এলিমেন্টগুলো বেশ করব। আমাদের শনিবারে কি পিএইচডি হবে? হ্যাঁ তো ডব্লিউবি দেরি হয়ে ডব্লিউবি তো আপনারাই তো বললেন আরেকটা পিএইচডি দেখান, ওই জন্য আপনাদেরকে পুরো 3টা ক্লাস দিলাম, নাকি বলেন? শনিবার থেকে ওয়ার্ডপ্রেস আমাদের মানে ক্রস ব্রাউজার কম্প্যাটিবিলিটি সম্বন্ধে পুরো একটা গাইডলাইন এখানে তো আজকে যেটা দিলাম সেটা কি হলো? যে তারপর একটু মানে আরও দরকার। আচ্ছা ওইটা করি আমরা, ওটার মধ্যে চেষ্টা করব ওটা যেন 2টা ক্লাসে শেষ হয়ে যায়, ঠিক আছে? এবং আপনারা টাইম টু টাইম আসেন, আর যদি পারেন তো আড়াইটার মধ্যে চলে আসেন। আপনি ডাকলে পারবেন, আপনাদের জোর নাই, আমি যদি কি করবো? না আমরা আপনি ডাকলে আমরা আইডিয়া ঠিক আছে, ঠিক আছে তাহলে আপনারা কালকে ডাকলে আসবো।